আমাকে প্রচুর শীত লাগতেছে। হ্যাঁ, আমি গ্রামে গেছিলাম, তো ওখানে প্রচুর শীত। উত্তরবঙ্গে তো অবস্থা ভয়াবহ খারাপ। ক্লাস টাইমে ফোন দেওয়া যাবে না। স্যার লিংক পায় নাই হয়তো সেজন্য দিচ্ছে। না, লিঙ্ক পায় নাই, বিভিন্ন কারণ আছে। সবাইকে মেবি ফোন করা হয়েছে। ফোন করে আহ, যাদের যাদের সমস্যা ছিল সবাইকেই ফোন করা হয়েছে, যে কি কারণ সেগুলো জানতে চাওয়া হয়েছে। অনেকেই আছে যে ফোন রিসিভ করে নাই, বা অনেক এরকম আছে যে 3-4 দিন ফোন দেওয়া হয়েছে তারপরেও রিসিভ করে নাই। তো অবশ্যই তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। পানিশমেন্টটা থাকবে। আর কল কি সবাইকে দেওয়া হয়েছে? না, মোটামুটি যাদের একটু প্রবলেম আছে সবাইকে দেওয়া হয়েছে। যাদের প্রবলেম নাই তাদেরকে দেওয়া হয়নি। আমরা দেখছি যে ওভারঅল প্রবলেম বলতে এখানে ওইরকম কোনো কিছু না। আমরা দেখছি যে আপনি নিয়মিত কিনা, তারপর ক্লাস অ্যাসাইনমেন্ট ঠিক মতো দিচ্ছেন কিনা, তারপরে মেসেঞ্জারে আপনার অ্যাক্টিভিটিটা কেমন, অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে। ওভারঅল আরো একটা বিষয় ছিল, যাদের অনেকেরই ডিউ পেমেন্ট আছে, কেউ পেমেন্টই করে নাই, তো তাদেরকে অলরেডি মেসেঞ্জার থেকে দেখবেন রিমুভ করে দেওয়া হয়েছে। এরকম অনেকে আছে যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা নাই, রিমুভ করে দেওয়া হয়েছে মেসেঞ্জার গ্রুপ থেকে, আপনারা দেখছেন হয়তো। এবং নেক্সট, আমরা এই ক্লাসের ভিডিও পাবে না তারা। ভিডিও, আমাদের ভিডিওর জন্য আলাদা ড্রাইভ হবে, আলাদা ড্রাইভে আবার আপনাদেরকে শেয়ার করা হবে। আর ওটা কি পার্সোনাল কি ওইটা কি শেয়ার করা যাবে না? এরকম মানে ই করে দিবেন বুঝি নাই। না? এখন যে ড্রাইভটা দিবেন ওইটা হয়তো বা শেয়ার করা যাবে না, তাই না? না, এখন যে না, কোনো কিছুই শেয়ার করা যাবে না। উইদাউট পারমিশন কোনো কিছু শেয়ার করা যাবে না। জি স্যার, বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে যে জিনিসগুলো সহজে পাওয়া যায় সেটার মূল্যায়ন খুবই কম হয়। রাইট স্যার। ঠিক আছে, সহজে কোনো জিনিস আসলে পাইলে ওটার মূল্যবোধ বলেন, ওইটার প্রতি যে একটা অ্যাট্রাকটিভিটি, ওভারঅল সবকিছুই কমে যায়। তো এই জিনিসটা আসলে আমরা এখানে মোটামুটি ওভারঅল আমি যেটা দেখছি, সবাই আমরা অ্যাক্টিভ, বাট কিছু আমরা পার্সন আছি যে যাদের একটু প্রবলেম, তো তাদেরকে একটু ধাক্কা দেওয়ার জন্য একটু ইয়ে করা হয়েছে আর কি। তো হয়তো আমি এরকম করে আর কত দূর নিয়ে যাব। হয়তো আপনি 2 দিন 3 দিন হয়তো আপনার পরে আবার ক্লাসে আসলেন, আবার আসলেন না। আলটিমেটলি আপনি নিজেরই ক্ষতি করতেছেন, আমার কিছুই হচ্ছে না কিন্তু। ঠিক আছে। আর ওভারঅল যাদের ইনস্টলেশন প্রবলেম এখনো, অনেককেই ইনস্টল করে দেওয়া হচ্ছে। অনেকেই আছে যে জুরি ছিল, তাদের ফাইনাল পরীক্ষা, বিভিন্ন ধরনের পার্সোনাল কিছু কারণ যেগুলো আমার সাথে শেয়ার করেছে। যেগুলো শেয়ার করছে তো করছেই, সমস্যা নাই। এগুলো আমরা অবশ্যই মূল্যায়ন করব, কারণ সুবিধা অসুবিধা সবার থাকবে, তাই না? আর আজকের ক্লাসে তো সবাই ইজিলি জয়েন করতে পারতেছে না, তাই না? জি স্যার। সবাই কিন্তু ইজিলি জয়েন করতে পারবে না। এখন ওয়েটিং স্যার মাত্র 31 জন। ওয়েটিং রুমটা চালু করা আছে, কারণ ওয়েটিং রুমে থাকতে হবে। ভাইয়া আপনিও একটু 3-4 দিন ফোন ধরবেন না, তাহলে ভালো হয়। ভাইয়া এটা হাসার কোনো কিছু না, এটা ধরেন আমাদের এই বয়সে এসে অন্তত এই জিনিসটা বোঝা উচিত। আমার সমস্যা থাকতেই পারে, টাকা না দিতেই পারি, আমি ফোনটা রিসিভ করে বলবো যে ভাই আমার খুবই সমস্যা, আমাকে আর 5টা দিন বা 10টা দিন সময় দেন। ফোন রিসিভ না করলে সত্যি খুবই মেজাজটা খারাপ হয়। টাকা পয়সার এটা ইস্যু, তো টাকা পয়সার আমাদের সবারই বোঝা উচিত এই জিনিসটা। টাকা পয়সার ইস্যু নয়, ইস্যু হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে কোর্স শেষে আপনাদেরকে গল্প শোনাবো, ঠিক আছে? না, এখানে ক্লাসের বিষয়েও হইতে পারে ভাইয়া, ওই বা হচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট। বললেন যে ভাই আপনি এটা কি শুনাইলেন। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি তো বলছি যে এখানে অনেক লার্নার আছে যে হচ্ছে বলছে যে ভাই এখন না হচ্ছে পেমেন্টের যে বিষয়, যে ভাই এটা তো অনেক পেমেন্ট, এখন হচ্ছে আমি 1 টাকাও দিতে পারবো না, হচ্ছে আমি হচ্ছে ক্লাস করি তারপরে হচ্ছে দিব, এরকম অনেকেই আছে। তো আবার অনেকেই ক্লাস কোর্স করে আবার ক্লাসে যারা আবার টাইমটা দেয় ওই টাইমের মধ্যে আবার তারা পে করে দেয়, অনেকেই আছে এরকম, অসংখ্য। আবার অনেকে আছে যে 50 করে, কেউ 5% করে। আমাদের এখানে সব ধরনের সুযোগ আছে। আমাদের এখানে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি যদি যেটাই করেন না কেন
পেমেন্ট আপনি যেটাই করেন না কেন, আলটিমেটলি আপনার সিরিয়াসনেসটা আমরা দেখবো যে আসলে আপনি কাজ কি এখানে শিখতে আসছেন না দেখতে আসছেন। এইটা হচ্ছে একটা ইস্যু। দেখা এক জিনিস, কাজ শেখা আর এক জিনিস, কাজ করা আর এক জিনিস। এখানে আমি আমি হচ্ছে নাম মেনশন করবো না, ঠিক আছে? আমি তো বলতেছি এখানে মানে গভর্নমেন্টের অনেক গুরুত্বপূর্ণ পর্যায়ের উপরস্থ লোক আছে, অনেক 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 উপরে, মানে উপরের পর্যায়ের লোক আছে। তা তারা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? আমি নাম বলতেছি না এবং তার পজিশনটা বলতেছি না, পজিশন বললে আপনারা সবাই ঘাবড়ে যাবেন, এরকম লোক আছে, ঠিক আছে? তো তারা, সে যদি পারে, আমার কথা হচ্ছে এটা, সে যদি পারে তাহলে কেন আপনারা পারবেন না? সে পার্সোনালি কিন্তু আপনাদের দেখেন যে গ্রুপে বলেন, সে কিন্তু মেসেঞ্জারে এড আছে, বাট সে কিন্তু কোনো রেসপন্স করে না। তার সাথে কন্ডিশনটাই এরকম ছিল, কারণ অনেকেই সে পরিচয় পাইলে হয়তো আপনারা অনেকেই ভয় পাবেন, এই জন্য সে পরিচয়টা দেয় নাই। এবং পার্সোনালি হচ্ছে সে, তার সাথে আমার কোঅপারেশনটা হচ্ছে, সে কাজ দেখাচ্ছে, কাজ নিয়ে করতেছে। কিন্তু এখানে বিষয়টা এই জন্য আমি বলতেছি, সে যদি পারে তার জন্য আমি মানে তাকে, মানে তার কাজ দেখে বা তার কাজ শেখার যে আগ্রহটা এবং সে যে প্র্যাকটিস করতেছে, এটা দেখে আমি সারপ্রাইজড যে এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক যে সময় দিতে পারতেছে। এটা খুবই একটা ইয়ে, মানে আমার জন্য একটা গর্বের বিষয় যে এরকম একটা লোক মানে সময় দিতে পারতেছে, যে টাইমলি সে সে কিন্তু আপনাদের সাথে ক্লাস করে। সে অনেক অনেক ইম্পর্টেন্ট পার্সন বাংলাদেশের মধ্যে। তা সে যদি পারে, আমি একজনের কথা বললাম, সে যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না? এই জন্যই আমি কিন্তু বারবার বলছি আপনাদের, ভাই এখানে শৃঙ্খলাটা বজায় রাখেন, শৃঙ্খলাটা বজায় রাখেন। আপনারা সবাই হচ্ছে, আমরা এখানে আসছি শেখার জন্য আসছি, নট অনলি আমরা এখানে বসছি একটা টাইম পাস করতেছি, এরকম না। প্রত্যেকটা টাইম গুরুত্বপূর্ণ। যার মানে মানে সেকেন্ডে সেকেন্ডে যদি আপনি হিসাব করেন, এখানে অনেক ব্যক্তিত্ব আছে, আমি একজনের কথা বললাম, জাস্ট একজনের কথা বলছি। ভয় পাওয়ার বিষয়টা হচ্ছে এটা অন্য, মানে তার যে পজিশন এবং সে যে কাজ করে, এটা শুনলে হয়তো আপনারা একটু ঘাবড়ে যাবেন আর কি, এছাড়া অন্য কিছু না। ভয় পাওয়ার আবার কি এখানে কি, সে তো আর অন্য কোনো কিছু না। কিন্তু তার পজিশন বা সে সে কি কাজ করে এটা শুনলে মানে আপনারা মানে ঘাবড়ে যাবেন। একটা সময় আমি তাকে রিকোয়েস্ট করবো যে আপনাদের সামনে এসে কথা বলার জন্য, কিন্তু আমার মনে হয় না সে রাজি হবে। তারপরেও আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? আমি আপনাদেরকে বলবো। কিন্তু সে ছাড়াও আমাদের এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, কোনো কোম্পানির জিএম আছে এখানে, কোনো কোম্পানির এমডি আছে এখানে, আপনাদের ধারণার বাইরে। তা আলটিমেটলি আমরা এখানে শেখার জন্য আসছি, ঠিক আছে? শেখার জন্য আসছি। তো এখানে এসে নয় ছয় করার কোনো সুযোগ নেই, কারণ এখানে দেখেন যারা আসছে তারা আমার রিলেটিভ, অনেকে আছে আমার রিলেটিভ। তারপরে দেখা যাচ্ছে যে আমার পরিচিত, কারণ আমি দীর্ঘদিন কাজ করে আসছি, আমার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অনেক পরিচিত আছে, আমার কলিগরাও এখানে আপনাদের সাথে আছে। এখানে আমি যদি ফাঁকি দেই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? বরং আমি আরো ফল্ট পজিশনে পড়ে যাবো এখানে। আমি যদি এখানে কোনো কিছু একটা রং কিছু শেখাই, পরবর্তী কিন্তু আমাকে সেটা কারেকশন করে দেওয়া হয় যে ভাই এই জায়গাটা এরকম না, এটা এরকম, আপনি নেক্সট ক্লাসে কিন্তু এটা আপনাকে বলতে হবে, বা এটা হয়তো ভুল মেসেজ পাচ্ছে, আপনি এটা একটু কারেকশন করে দিন। এখানে কিন্তু ওইরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ লোক আছে। আর এখানে আমার যথেষ্ট, আমি যতটুকু মনে করি যে আমার ন্যূনতম হলেও একটা রেসপেকটেশনের একটা জায়গা আছে, তো ওইটা আপনারা নষ্ট করেন না। কারণ এখানে অনেকেই যারা এখানে কাজ শিখছে ইনশাল্লাহ মোটামুটি কাজ করতে পারতেছে, যতটুকুই পারে করতে পারতেছে। তো কাজ করার যে বিষয়টা, এটা এখান থেকে যাওয়ার পরে যদি ভালো একটা কিছু করতে পারেন, এটা ভালো লাগা কাজ করে। আমি বলবো না যে এখান থেকে গিয়ে আপনি একটা রকেট বানাইতে পারবেন, সেটা নিয়ে মঙ্গল গ্রহে যাবেন, এরকম না। বাট আপনার যে হাতে খড়ি, আপনার যে স্কিলটা আর একটু ঝালাই হলো বা একটু ডেভেলপ হলো, বা এখান থেকে যদি আপনি ন্যূনতম কিছু যদি শিখেন, এটাই আপনার ক্যারিয়ারের জন্য ভালো একটা সাইন আমি মনে করি। এই জন্য সবাইকেই আমরা পানিশমেন্টের আওতায় আনবো, সবাইকে পানিশমেন্টের আওতায় আনবো। আমরা যারা এখানে, আমি মানে অবাক লেগে যাচ্ছি, অবাক লেগে যাচ্ছে এই কারণে, যেখানে এত গুরুত্বপূর্ণ কোনো কোম্পানির যদি এমডি সারাদিন তার অফিসে দেখা যাচ্ছে 150-200 এমপ্লয়ি, সে সবগুলা ম্যানেজমেন্ট কমপ্লিট করে এসে আপনাদের সাথে ক্লাস করতেছে, আপনাদের সাথে সময় দিচ্ছে। তবে সে যদি ক্লাস করে অফিস সামলায়,
তারপরে সে অ্যাসাইনমেন্টও কমপ্লিট করতেছে, হ্যাঁ সে একটু লেটে দিচ্ছে কারণ আপনাদের সাথে সে আগাইতে পারতেছে না, সময়ের স্বল্পতার কারণে, অন্য কোনো সময় না, সে যে কাজ পারে না এবং এরকম না, সে কিন্তু একদম টপ আর্কিটেক্ট, বাংলাদেশে গ্রাজুয়েশন করেনি, বাইরে। আপনাদের এখানে বাইরেরও অনেক লোক আছে যে বাইরে মানে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এরকম লোক আছে। তো সবার যে সময়টা, যে তার যে সময়, তার যে 1 মিনিট, 60 সেকেন্ডে তো 1 মিনিট হয়, তার তো 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আপনার কি 120 সেকেন্ডে 1 মিনিট হয়? এরকম তো না। আছে। সময় একই, দিন একই, সূর্য ঠিকই উঠতেছে, সূর্য ঠিকই ডুবতেছে, সবার জন্য তো একই, আলাদা করে তো কোনো কিছু নেই। আর আমাদের ক্লাস শুরু হয় কয়টায়? আমাদের আপনাদের ইমেইলে সময় কয়টায় দেওয়া আছে? সময় দেওয়া আছে হচ্ছে 8টা 50-এ, এখন হচ্ছে বাজে 8টা 16। সিনসিয়ারিটিটা অনেক আগে থেকে নেবে। সেনাবাহিনীর সাথে যখন কাজ করবেন, আমরা তো এখানে সেনাবাহিনীর সাথে কাজ করি, ওদের যে চেন অফ কমান্ড, হ্যাঁ, ওরা সালাম, ওরা কাজের থেকে কথা বলে যে মনে করেন যদি সে, তারা একটা মানুষ তো মনে হয় 3,500 ছেলে, মনে হয় ছেলে মানুষ 3,500 কথা বলতে পারে আর কি। তো এটা গবেষণায় ইয়ে মানে বের করছে 3,500 কথা বলতে পারে, তাইলে আমি আমার দেখা যেটা যে সেনাবাহিনীর মধ্যে 3,500 মধ্যে মনে হয় 3,000 বারই খালি সেলট মারে। বুঝতে পারছেন? খালি সেলট দেয় যে তার হলো যে মানে সিনিয়র স্যার বা এরকম, তা কেন দেয়? তাদের যে চেন অফ কমান্ডটা অনেক স্ট্রং, আর রেসপেক্ট করে অনেক ওরা। তো সিনসিয়ারিটি কাকে বলে, ওদের সাথে যখন কাজ করতে যাবেন তখন বুঝবেন। ওরা যদি বলে যে 8টায় মিটিং আছে, 8টা মানে 8টায়, এটা 8টা মানে 1 সেকেন্ড হওয়ার সময় সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বিশেষ করে আর্কিটেক্টরা একটু দেরিতে যায়, যে কোনো মিটিং এ দেরিতে যায়, যে কোনো অনুষ্ঠানে দেরিতে যায়, ওদের এটা হচ্ছে ট্র্যাডিশন। আর্কিটেক্টরা অলওয়েজ লেট করবে। কিন্তু ভাই যখন সেনাবাহিনীর সাথে কাজ করতে যাবেন, তখন মাথায় রাখবেন টাইম টু টাইম, টাইমের মানে ওরা মানে এই জিনিসটা খুবই অপছন্দ। এবং ফরেন কান্ট্রি গুলোতে যে কাজ হয় বা তারা তাদের সাথে যখন কাজ করতে যাবেন, ওরা যে টাইমটা দেয়, ওই টাইমেই মনে করেন যে ওরা ওই জায়গায় থাকবে, একেবারে ওই টাইমে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না। যে মিটিং হচ্ছে 8টায়, দেখবেন যে ওরা আসে বসে আছে হচ্ছে 8:30 7:30 দিকে, এরকম না, জাস্ট টাইমেই ওরা আসবে। আর একটা মিটিং এ দেখা যায় যে 4 জন এলাও করে ওরা, 4 জন অথবা 2 জন, সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 4 জন, এর বেশি কিন্তু এলাও করে না। কারণ যে যে মিটিং রুমটা আছে, সেই মিটিং রুমে 4 জনের সেটিং থাকে, 4 জনের অ্যারেঞ্জমেন্ট থাকে, এর বেশি লোক এলাও করে না। যদি জানো তাহলে বাইরে অপেক্ষা করতে হবে, মিটিং রুমে ঢুকতে পারবেন না। এটা সেনাবাহিনীর ক্ষেত্রেও, আপনার হচ্ছে ফরেন কান্ট্রিতে যে কোনো কোনো যারা কোরিয়ানদের সাথে কাজ করেন, চাইনিজদের সাথে কাজ করেন আপনি, তারপরে হচ্ছে আপনি রাশিয়ানদের সাথে কাজ করেন, একই সিস্টেম। সবাই মানে সব স্যার 4টা সিট থাকে ওইখানে, সিস্টেমটা এরকম। এই জিনিসগুলো আপনাদেরকে, এই জন্য আমি বারবার করতেছি যে আমাদের এই যে আমরা যেখানে কোর্স করতেছি, এটার একটা নির্দিষ্ট ডেকোরিয়াম আছে, এটা নষ্ট করবেন না। হ্যাঁ, আর হচ্ছে সবাইকেই তো আমরা সবসময়, এখানে তো আপনাদের গ্রুপে দেখতেছি সবাই হেল্পফুল, সবাই রেসপন্স করে, কারো কাজের সমস্যা হলে সবাই আনসার করতেছে, সবাই একে অপরকে কোঅপারেটিভ ভাবে হেল্প করতেছে, দ্যাটস ফাইন। বাট সবার আমাদের অ্যাসাইনমেন্ট যেগুলো আছে, অনেকেই আমরা আজকে আবার দেখতেছি যে নতুন জয়েন করছি, দেখা যাচ্ছে যে আমরা এর আগে যে ক্লাস করছি করি নাই, আজকেই জয়েন করছি, এরকম আছে। ক্ষতিটা আসলে আলটিমেটলি আপনারই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। আমি জাস্ট দুটো একটা বকা টকা দিব, হয়তো ক্লাস অ্যাক্সেস বন্ধ করে দিব, তারপরে আবার একটু আপনি মামাকে বলবেন ভাইয়া দেন দেন দেন, আমি আবার দিয়ে দিব, তারপরে দেখা যাচ্ছে যে আপনি আবার করতে, সিস্টেমটা আমি বলতেছি এইরকমই তো হয়, বা সর্বোচ্চ তো এটাই হবে, এর বেশি তার কিছু হবে না। কিন্তু ওইটা আমি কেন করবো? আমি একজনকে রিকোয়েস্ট কেন করবো? কোনো দরকার নাই তো, আমি তাকে কেন রিকোয়েস্ট করবো? একটা লেভেল আছে, আপনাদের একটা লেভেল যখন হবে তখন দেখবেন যে যখন সেনাবাহিনী কেন বলতেছি, কারণ এখানে আমরা সেনাবাহিনীর সাথে কাজ করি, এই জন্য আমি বলতেছি সেনাবাহিনীর মেজর, তারপরে ধরেন যে হচ্ছে কর্নেল টর্নেল, এরা যখন বলেন যে আমার হচ্ছে চাচাতো মামাতো ভাই আছে, একটু রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করতে চায় না অনেক,
বা জিএম টিএম যদি আপনার কোনো থাকে, তারা রিকোয়েস্ট করতে চায় না। কেন করতে চায় না জানেন? তাদের একটা লেভেল আছে, বুঝছেন? যখনই রিকোয়েস্ট করে তখন লেভেল ডাউন হয়ে যায়। কেন ডাউন হয়? কারণ তার রেফারেন্সে একটা লোক যখন ঢুকবে ওখানে, তখন সে যদি কোনো অকারেন্স করে তখন তাকে ডাকবে বা তাকে কথা শোনাবে। তো কেউ চাইবে যে আমি একজন লোক দেন পর তার আবার কথা শুনবো? কেউ কিন্তু চাইবে না। রিকোয়েস্টেরও একটা ইস্যু থাকে যে আমি কেন রিকোয়েস্ট করবো, তাই না? আপনি একজন যোগ্য লোক, আপনার সামর্থ্য আছে, আপনি কেন রিকোয়েস্ট করবেন? আপনার তো দুইটা হাত আছে, একটা তো হাত কম নাই, বা দুইটা চোখ আছে, একটা চোখ তো কম নাই, এরকম তো না। আপনি একজন স্বয়ংক্রিয় লোক, আপনি কেন পিছায় থাকবেন? পিছায় থাকার এখানে কোনো যুক্তিই আসে না। তারপরে ক্লাসে জয়েন করেন 20 মিনিট 30 মিনিট পর, এটা কি হইলো? ঢাকা পলিটেকনিকের খোরশেদ স্যার আছে, সার্ভে সার্ভে ডিপার্টমেন্টের, চিনেন কেউ? ঢাকা পলিটেকনিকের কেউ আছেন এখানে? ঢাকা পলিটেকনিক্যালের জি, খোরশেদ স্যারকে চিনেন? সার্ভে সার্ভে সার্ভেইং 1 2 এগুলা নাই? হুজুর করে। একদিন ক্লাসে ঢুকতে মানে উনি তো আমাদের ডিপার্টমেন্ট না, নন নন ডিপার্টমেন্টাল টিচার। সিভিল ডিপার্টমেন্টের। পরে একদিন আমি হচ্ছে লেট করে গেছি, প্রথম তো আমি এগুলো কিছুই বুঝতাম না, যে আগে গেলে হচ্ছে মার্কস এর একটা ব্যাপার আছে, মানে অ্যাটেন্ডেন্সে একটা মার্কস থাকে, তো ওইটার একটা ব্যাপার আছে, ওটা আমি জানতামই না, আমি ক্লাসেই যাইতাম না প্রথম। মজা করে সকালবেলা ঘুম পাড়াইতাম, 10টা 11টার দিকে যাইতাম ক্লাসে। তো একদিন এরকম গেছি, খোরশেদ স্যার হচ্ছে ভিতরে ঢোকা আছে, তো আমাকে এখন বলছে তুমি কি এই ক্লাসের স্টুডেন্ট? আমি বললাম হ্যাঁ। তো তুমি হচ্ছে লেটে আসছো কেন? আমি বললাম স্যার হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো তুমি আর আমার ক্লাসে আর ঢুকবাই না। আমাকে ক্লাসে আর ঢুকতেই দেয়নি। পরবর্তীতে একটা ক্লাসেও ঢুকতে দেয়, শুধু যে ওই ক্লাস তা না, পরবর্তীতে আর একটা ক্লাসেও ঢুকতে দেয়নি। যখন ওনার ক্লাস হইতো, আমি যাই আগে থেকে বসে থাকতাম, তারপর আমার দাঁড় করাইতো। ওরা বলতো যে তুমি ক্লাসে ঢুকছো কেন, বের হয়ে যাও। প্রতিদিন বের করে দিত। বুঝতে পারছেন? তারপরে একদিন তাকে গিয়ে জিজ্ঞেস করছি যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, বা আমাকে মানে ওখানে তো আবার ওই যে ইয়ের রেফারের একটা সিস্টেম আছে, একেবারে রেফার দিয়ে দিবে। পরে উনি আমাকে ওনার খাতা দেখাইলো, যে দেখো মাসুদ, তুমি যে ক্লাসে দেরি করে আসছো, আমি কি কোনোদিন অ্যাবসেন্ট দিছি? দেখো একদিনও অ্যাবসেন্ট দেই নাই, সব দিনই কিন্তু প্রেজেন্ট দিছি। কিন্তু তারপরে তোমাকে শুধরানোর জন্য এই কাজটা করছি, তাছাড়া কিছুই না। দ্যাটস ইট। তা আমি সেদিন অবাক হয়ে গেছি। খোরশেদ স্যার কিন্তু অনেক ভালো লোক, অনেক ভালো মানুষ। তো যাই হোক, আমি এতগুলো কথা বললাম এই কারণে যে আমিও হচ্ছে ওইরকম না, কিন্তু কিছু অবশ্যই করতে হবে, এটা আপনাদের স্বার্থের জন্য। এছাড়া কিছুই নাই, এখানে আমার কিছু নেই, আমার কোনো স্বার্থ নেই। হ্যাঁ, অনেকে স্যার কিছু প্রশ্ন ছিল। নেগেটিভ, ওকে, অনেকেই হয়তো নেগেটিভ কিছু মনে করবেন, ইনশাল্লাহ এটা সব যা করতেছি সব আপনাদের জন্যই, আমার জন্য কিছুই না। ওকে, বলেন আপনার কি কোশ্চিন? স্যার যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমাদের যে স্যার গত 2টা ক্লাস হলো, যে স্যার প্রথমেরটাতে স্যার কেবিনেটের যে ড্রয়িংটা স্যার, অনেকে দেখলাম স্যার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে কেবিনেটের ওই যে স্যার হ্যান্ডেল গুলা, তারপরে অন্যান্য জিনিসগুলো আরেকটু ভালোভাবে করছে, অনেকে আবার কেবিনেট গুলো একটু কার্ভ শেপে করছে, এগুলো একটু দেখলাম স্যার। আর মেন বিষয়টা স্যার সিলিং এর যে বিষয়টা আছে, সিলিং এর ডিজাইনের কি স্যার আমরা কি মানে নিজে থেকে থিঙ্কিং করে করতে হবে, নাকি মানে স্যার কোনো কিছু দেখে তারপরে এরকম কোনো বিষয় স্যার? না, এটা হচ্ছে আপনার মূলত যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে আপনার মডিউলটা ঠিক আছে কিনা। মডিউল, দ্যাট মিনস আমি আপনাকে বোঝাচ্ছি যে আমার বোর্ডের সাইজ, সেই সাইজ অনুযায়ী ঠিক আছে কিনা। আহ, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি, আপনার অন্যেরটা নয়, আপনার নিজের ক্রিয়েটিভিটিটা বের করতে হবে, অর্থাৎ নিজের মন মতো আপনি ডিজাইন করবেন। তবে অবশ্যই লজিক্যাল, এমন কোনো একটা ডিজাইন করলেন সেটা আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে বুদ্ধি খাটায় ডিজাইন করতে হবে। অবশ্যই আপনার মতো করে ডিজাইন করবেন, আমি তো এখানে ফিক্সড করে দেইনি যে আমি এটা ডিজাইন দেখালাম এই রকমই করতে হবে, আমি যে প্ল্যানে ডিজাইন করতেছি এই প্ল্যানেই করতে হবে, এইরকম কিন্তু আমি ফিক্সড করিনি। আমি বলছি যে যে যার মতো করে ডিজাইন করবেন, যে যার ভিতরের ক্রিয়েটিভিটি বের করবেন, কোনো স্যার সমস্যা। আপনি যে টেক্সচার গুলো দিয়েছেন স্যার, সেগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে স্যার। জিপ ফাইল করার পরে স্যার ডাউনলোডে ক্লিক করলে ওরা জিপ ফাইল করে আবার একটু পরে যে ক্যান নট ডাউনলোড,
সবার কি এরকম? না স্যার, আমাদেরটা ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আহ, আমাদের মেগা যে ড্রাইভটা আছে, অর্থাৎ মেগা যে ইয়ে ড্রাইভ লিমিট, তো এইখানে হচ্ছে কি অনেক সময় দেখা যায় যে ডাউনলোড হয় না। হ্যাঁ, তো ডাউনলোড কেন হয় না? কারণ হচ্ছে দেখা যায় যে ওই দিনে এটার একটা ডাউনলোডের একটা লিমিট আছে, যে এত দিনে এই দিনে এত জিবি পর্যন্ত ডাউনলোড আপনি করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। তো ওই লিমিটটা ক্রস হয়ে গেলে দেখা যায় যে হচ্ছে আর ডাউনলোড হয় না। তো মেগাতে সবগুলো সফটওয়্যারে দেওয়া আছে এবং সব ইনস্টলেশন ভিডিও আমাদের অন্য ড্রাইভে হয়তো দেওয়া আছে, না থাকলে তো স্যার আমরা। ক্লাস মেটেরিয়ালস এর কথা বলছিলাম, মানে সফটওয়্যারের কথা না। আপনি যে টেক্সচার গুলো দিয়েছিলেন না হ্যাঁ, ওটা ওয়ার্ডের। বলতেছি। ওইটার টেক্সচারের যে বিষয়টা, টেক্সচারের বিষয়টা আপনি আগে যদি এরকম হয় তাহলে ওখান থেকে বের হন, বের হওয়ার পর আবার নতুন করে লগ ইন করেন। আর এরপরেও যদি সমস্যা হয়, ঠিক আছে, এরপর সমস্যা হলে আমাকে পার্সোনালি জানাবেন। আপনাদের অনেক কথা দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে না বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, আমাকে জানালে আমি হয়তো আপনাকে টিম ভিউয়ারে দেখাবো, না যদি নাই ডাউনলোড করতে পারি আপনাকে আমি আলাদা করে মেইল করব। এই তো, জি স্যার। এছাড়া তো আর অন্য কিছু না। আর স্যার রুমের ভিতরে স্যার সিলিং লাগানোর পরে স্যার রুমের ভিতরে ঢুকতে পারছি না স্যার, ঢুকলেও মানে উপরের দিকে দেখা যাচ্ছে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ওই তো জুম যে অ্যাঙ্গেলটা ওইটা আমরা ইউজ করবো। আর রুমের ভিতরে কিভাবে আপনি ঢুকবেন সেটা তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। ইনশাল্লাহ আজকেও আমরা বেশ কিছু জিনিস দেখবো, এটার মধ্যেও আপনাদের অনেক সলিউশন আপনারা পাবেন। স্যার ওই হ্যান্ডেল গুলো স্যার একটু একটু ই করে দিন স্যার, ডিজাইনের, কারণ হ্যান্ডেল হ্যান্ডেল। গুলো আপনারা স্কেচআপ হাউস থেকে নিতে পারেন, আর এখান থেকে ম্যানুয়ালি আমরা বোর্ড দিয়েও হ্যান্ডেল তৈরি করতে পারি, সেগুলো আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুই একটা দেখাবো নি, সমস্যা নাই। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ভাইয়া আমি লাস্ট ক্লাসে আপনাকে জানিয়েছিলাম যে আমার বাসায় নেটে একটু প্রবলেম হচ্ছে। আমি পরের ক্লাসে জয়েন করেছিলাম কিন্তু ক্লাসে মানে থাকতে পারি নাই। পরে আমি রেকর্ড ক্লাসে দেখলাম আপনি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়েছেন, অ্যাটেন্ডেন্স আচ্ছা, ওগুলা ওগুলা আসলে ইস্যু না, অ্যাটেন্ডেন্সটা সমস্যা নেই। আজকে অ্যাটেন্ডেন্স যখন দিবেন তখন বলবেন যে গত ক্লাসে আমি ছিলাম, then হয়ে যাবে, স্যার, সমস্যা নেই। স্যার এই সিলিং এর বিভিন্ন অংশে স্যার শুনলাম নাম আছে স্যার, অনেক ইঞ্জিনিয়ার নামগুলা বলে তখন আমরা বুঝি না। যেমন শুনি যে কবলার বা আরো অনেক কিছু বলে সিলিং এর যে কাজের মধ্যে। ওগুলা ওগুলা হচ্ছে অন্য জিনিস, ওগুলার যে কথাটা ওটা হচ্ছে অন্য জিনিস। যেমন ধরেন আমাদের কলামের সাইড পাশে যে গ্যাপ গুলো থাকে ওগুলাকে আমরা কোবলা বলি, ঠিক আছে। এগুলো আমরা যখন কাজ করব, কাজ করতে করতে বিভিন্ন নাম বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, স্যার আসসালামু আলাইকুম স্যার। আহ, বলেন। স্যার ওই যে জুমের অ্যাঙ্গেলটা স্যার কিভাবে আনতে হয় ওটা একটু দেখাই দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, আজকে আমাদের জুমের অনেক বিষয় আছে, আপনি একটু ওয়েট করেন। আরেকটা ব্যাপার হলো স্যার আমরা যখন ওই যে সিন 1 সিন 2 এগুলা নিচ্ছি স্যার, ওটা আপডেটটা করতে পারতেছিলাম না। এই একটা প্রবলেম। আর হচ্ছে যে চোখের একটা অপশন আছে স্যার, চোখ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা যখন সব জায়গাতেই দেখা যায় কিন্তু আমরা স্ক্রল ঘোরালে সব জায়গায় যাইতে পারি না আর কি। এই প্রবলেমটা একটু আচ্ছা, হচ্ছিল। ওকে, জি স্যার, এগুলো নোট আসসালামু করে আলাইকুম। রাখেন, ইনশাল্লাহ আমাদের ক্লাস চলাকালীন সময়ে অনেক কিছু সলভ হয়ে যাবে। যদি না হয় ক্লাস শেষে আমাকে আবার একটু মনে করাই দেন, আবার দেখানো হবে। ওকে, আমরা রেডি? জি স্যার। ওকে, আচ্ছা, এই রুমটা এই রুমটার মধ্যে এরকম অবস্থায় আছে, এটা নিয়ে তেমন একটা আমি কাজ করতে পারি নাই, মোটামুটি শুধু খালি দরজাগুলো চেঞ্জ করছি, ঠিক আছে। এখান থেকে কিছু কালার টালার তো আগে যেরকম ছিল সেরকমই রাখা আছে। আচ্ছা, আর এইখানে আমি কিছু জিনিস করছি, সেটা হচ্ছে এখানে কিছু টেক্সচার স্লট আমি এখানে নিয়ে এসে রাখছি এবং ম্যাপস গুলো এখানে ঠিক করে রাখছি। তো এখানে প্রাইমারি লেভেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে আসলে টেক্সচার সম্পর্কে আমাদের ধারণা। আমি অনেকেরই দেখতেছি যে ফ্লোরের যে টেক্সচার গুলো সেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতেছেন, ওয়ালে ইউজ করতেছেন। আসলে হ্যাঁ, আমরা এটা করতেই পারি, কারণ আমরা হয়তো জানি না এই জন্য এটা করছি। বিকজ অফ জানার পরে হয়তো আমরা এটা আর করবো না। তো অনেক ধরনের টেক্সচার আছে, সেই টেক্সচার গুলো আসলে আমরা ফ্লোরে ইউজ করি, ঠিক আছে। সেগুলো আসলে বোর্ডে কখনো এরকম হওয়ার সুযোগ নাই। যেমন ধরেন মোজাইক। মোজাইক যে ইয়েটা আছে, তো মোজাইকটা আসলে দেখতে কেমন? মোজাইকটা আসলে দেখতে কেমন আমি যদি এখানে সার্চ করি মোজাইক,
মানে বিভিন্ন টাইপ মোজাইক ফ্লোর যদি আমি লিখি, এই যে দেখেন এরকম আমরা যখন মসজিদে যাই নামাজ পড়তে যাই তখন ওই ফ্লোরটা এরকম করা থাকে, তাই না? তাই কি না? জি, ছেলেদের এটা ছেলেরা মনে হয় আগে ছেলেদেরকে অনেক ইউজ বলতেছি, হইতো। এটা তো আসলে বোর্ডে হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ আছে? না, এরকম বোর্ড আসলে পাওয়া যায় না। তো এই জিনিসগুলো যখন আপনি ইউজ করবেন, টেক্সচার সম্পর্কে যখন ধারণা না থাকবে না, তখন এই জিনিসগুলো আসলে আপনি একটু জেনে নেবেন বা ওটা লিখে একটু সার্চ দেন বা ওটা গুগল করেন, করলে দেখতে পারবেন যে এটা আসলে কোথায় ইউজ করে। যখন এটা দেখবেন যে ওখানে লেখা থাকে, যেটা ফ্লোর বা ওয়াল এরকম লেখা থাকে, সেখান থেকে আপনি এটা জানতে পারবেন, ঠিক আছে? ওকে, জি, এখানে দেখেন এই যে এখানে ছোট ছোট কিছু জিনিস আছে, বেসিক কিছু বিষয় আছে। এইটা এটাতে আমি জাস্ট ক্লিক করে রাখলাম, এটা আমাদের যেটা টোটাল চারদিকে যে আমাদের ব্লু কালার হয়েছে, সেটা আসলে নিয়ে আমি কথা বলতেছি। এর ফাঁকে একটা কথা বলবো, অনেকেই যারা চিন্তা করতেছিলেন, যা প্রিভিয়াস যখন ক্লাসটা হোল্ড হয়ে যায়, তখন হচ্ছে অনেকেই হয়তো চিন্তা ভাবনা করতেছিলেন যে হচ্ছে ক্লাস মনে হয় আর স্টার্ট হবে না। তো এরকম আসলে সুযোগ নাই, ক্লাস করতে করতে পাগল হয়ে যাবেন। ঠিক আছে, সামনে ফ্রাইডেতে আমরা ব্যাকআপ ক্লাস নেবো একটা। তো মেবি আমরা নেক্সট ক্লাসটা রেন্ডারিং এর আছে, তো ঘোষণা একটা দিব, সেটা হচ্ছে রেন্ডারিং ক্লাসটা কখনোই মিস করা যাবে না। ফ্রাইডেতে দিয়েন না ভাই, ফ্রাইডেতে ক্লাস থাকে। ফ্রাইডেতে আমরা ব্যাকআপ নিব, ব্যাকআপটা হচ্ছে এরকম যে আমরা রেন্ডারিং তো প্রথম ক্লাসটা করব, আচ্ছা ফ্রাইডে না হয় ক্লোজ করলাম, অন্য একদিন দেবো, সমস্যা নাই। তো কারণ আমার ফ্রাইডেতে অনেকের অফ ডে থাকে, তারা রিল্যাক্স করবে, তো হ্যাঁ আমরা স্যাটারডে নিবো, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা রেন্ডারিং ক্লাসটা করানোর পর যদি আরেকটা, আমরা যখন বাসায় কাজ করব তখন তো আমরা প্রবলেম গুলো বুঝতে পারবো, তাই না? যে এই জায়গায় আমাদের হচ্ছে না, বা এটা আমরা করতে পারছি না, এটা গ্লসিনেস হচ্ছে না, আমি রিফ্লেক্ট দিচ্ছি রিফ্লেকশন কাজ করতেছে না, তো এখানে এই ম্যাটেরিয়ালটা আমার স্যুট করতেছে না, বা এখানে ভালো লাগে দেখাচ্ছে না। এই জিনিসগুলো নিয়ে আবার আবার একটা ব্যাকআপ ক্লাস নেব, তারপরে আমরা আবার এক্সটেরিয়র পার্টে শিফট হয়ে যাব। আর ফাইনাল ফাইনাল যে হচ্ছে এই অ্যানিমেশন বলেন, রেন্ডারিং বলেন, এগুলো কিন্তু ফাইনালে আমরা কিন্তু এনস্কেপ এবং লুমিয়নে করব, বাট আগে আমরা ভিরেতে এগুলো আমরা কমপ্লিট করব। স্যার দেখছিলাম স্যার ভাই ভিডিও তো স্যার ইন্টেরিয়র ক্লাস অ্যানিমেশন কি করা যায়। এগুলা দিয়ে শেষ হয়ে যাবে ভাই? হ্যাঁ, ইন্টেরিয়রের ক্লাস কি এগুলো দিয়ে শেষ হয়ে যাবে? না ইন্টেরিয়র ক্লাস তো আপনার রেন্ডারিং করবেন, রেন্ডারিং করানোর পর ড্রয়িং করবেন না? জি জি, ওইটাই জানতে চাচ্ছি। অবশ্যই ড্রয়িং করবেন। এই যে আপনার ভিজুয়ালাইজেশনের কথা বলতেছি, আমরা যখন রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে আমাদের ভিরেতে ভিরেতে যখনই আমরা রেন্ডার কমপ্লিট হয়ে যাবে, তখনই আমরা এটা অটোক্যাডে আবার কনভার্ট হয়ে যাবে। অটোক্যাডে চলে যাওয়ার পর এটার আমরা ওয়ার্কিং ড্রয়িং তৈরি করবো, ওখানে আমরা সেকশন এলিভেশন করব, দেন তারপরে লেআউট করানোর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইটা আমাদের ক্লোজ হয়ে যাবে, ইন্টেরিয়রটা ক্লোজ হয়ে যাবে। তো ইন্টেরিয়রের ক্লাস হয়তো আমাদের আর বেশি নাই, 3-4টা হতে পারে। স্যার অনেকে যে অনেক সুন্দর করে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে ভিতরে, আর মানে কি আমরা কি ওগুলো শিখতে পারবো স্যার? অনেক সুন্দর করে কি ডিজাইন করে ওইটা আমাকে একটু দেখায়েন, আমরা তো এখনো শেষ করি নাই, আমাদের তো এখনো আর একটা ক্লাস আছে। জি স্যার। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার তো যে ভিডিওটা ইনস্টল হয় নাই। ইনস্টল করতে হবে। ভিডিও এটা পাচ্ছি না আমি, কি পাচ্ছেন না, সফটওয়্যার নাকি ইনস্টলেশন ভিডিও? সফটওয়্যারটা। হ্যাঁ, সফটওয়্যারটাই দেওয়া আছে, দেখেন 6 দেওয়া আছে, ভিডিও 6। আচ্ছা। আচ্ছা, আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম টেক্সচার, এই প্রথম যে টেক্সচারটা সেটা কি মার্বেল না গ্রানাইট বলেন? রাইট স্যার। ইয়া এই যে দেখেন, মার্বেল না গ্রানাইট? মার্বেলের মতো মনে হচ্ছে। ব্ল্যাক কালারটা মার্বেল না গ্রানাইট? গ্রানাইট। মার্বেল। এটা আসলে মার্বেল পিচের না মতো মনে হচ্ছে। ব্ল্যাকটা গ্রানাইট। ব্ল্যাকটা গ্রানাইট, এইটা? আচ্ছা এইটা মার্বেল না গ্রানাইট বলেন? মার্বেল। এখন দেখেন এখানে পাশাপাশি দুইটা আছে, একটা আছে মার্বেল আর একটা আছে গ্রানাইট। এইটাই আমাদের বাম পাশে যেটা সেটা হচ্ছে গ্রানাইট, আর ডান পাশে যেটা সেটা হচ্ছে মার্বেল। চেনার উপায় হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের টেক্সচার যেগুলো থাকবে এগুলো খুবই স্মল থাকবে, ঠিক আছে? আর আমাদের মার্বেলে এরকম কোনো কিছু থাকবে না, একবারে প্লেন থাকবে, এটাই পার্থক্য, আর কিছু না। ক্লিয়ার?
দেখবেন এরকম সবগুলা দেখেন এরকম ছোট ছোট টেক্সচার। স্যার যেগুলো ছোট ছোট দেখা যাচ্ছে স্যার ওইগুলো স্যার মার্বেল বলবো স্যার? হ্যাঁ বলেন, আবার বলেন। ওগুলা স্যার ছোট ছোট দেখাচ্ছে, ওইগুলো স্যার মার্বেলের না স্যার? না, এগুলো হচ্ছে গ্রানাইট। যেগুলো টেক্সচার ছোট ছোট ওগুলা গ্রানাইট। গ্রেট, ওকে। আমরা ম্যাটেরিয়াল গুলো এভাবে আগে সিলেকশন করে নিব, ঠিক আছে, যে কোন কোন ম্যাটেরিয়াল আমরা এখানে ইউজ করতেছি। যদি আপনার ডিজাইন ক্লোজ হয়ে যায় তাহলে এই ম্যাটেরিয়াল গুলো এখানে রাখবেন, যে আমি এই ম্যাটেরিয়াল গুলো আমি নিচ্ছি। তো স্লট আকারে এরকম বক্স ছোট ছোট করে এই ম্যাটেরিয়াল গুলো এখানে রেখে দিবেন, যে এই ম্যাটেরিয়াল গুলো আমি এখানে ইউজ করছি। দেন এগুলোকে আপনি রিসোর্স নিয়ে এই জিনিসগুলোকে নিয়ে আপনার হচ্ছে কি করতে হবে, ওয়ার্কিং ড্রয়িংটা কিন্তু রেডি করতে হবে। এটাতে আমরা রেফারেন্সটা কি পাবো, যে এই টেক্সচারে আমরা এই ম্যাটেরিয়ালটা ইউজ করছি, এই ম্যাটেরিয়ালটা আমরা মার্কেট থেকে কিনবো সহজে যাতে কিনতে পারি। এবং এই যে ম্যাটেরিয়াল গুলো আপনি ইউজ করছেন, আপনি আর্কিটেক্ট, আপনি নিজেও জানলেন, প্রিন্সিপাল যে আর্কিটেক্ট সেও জানলো, এবং আপনার যে জুনিয়র সেও জানলো যে এই ম্যাটেরিয়াল গুলো এখানে ইউজ হয়েছে, এখানে এই কালারটা ইউজ হয়েছে, এখানে এই বোর্ডটা ইউজ হয়েছে, এখানে এটা হয়েছে, এখানে হোয়াইট কালার হোয়াইট বোর্ড ইউজ হয়েছে, ঠিক আছে। ওকে, তো গত ক্লাসে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে একটা রুমের মধ্যে জাস্ট দুটাকে, একটা হচ্ছে টিভি ডিসপ্লে ছিল আর একটা হচ্ছে ক্যাবিনেটের অপশন ছিল। তো আমরা এখানে আপনাদেরকে সময় দিচ্ছি, সেটা হচ্ছে যে এই রুমটা আরো কিভাবে গোছালো করা যায়, আরো কিছু ডিজাইন করা যায় কিনা। প্রয়োজনে আপনি এই ওয়ালটা একটু এক্সটেনশন করেন বাম দিকে, বা এটা একটু ডান দিকে করেন, জাস্ট শেখার জন্য বলতেছি, ঠিক আছে। যে এটার মধ্যেও আমাদের তো একটা স্পেসিফিক, আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমাদের একটা স্পেসিফিক জায়গা থাকবে, সেটা আসলে এক্সটেনশন করার কোনো সুযোগ থাকে না। এরপরে যদি ক্লায়েন্ট বলে আমাদেরকে যে ভাই আমি এই বেডরুমটা একটু বড় করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি 1 ফিট 1.5 ফিট এক্সটেনশন করতে পারেন, ঠিক আছে, যদি ওই রকম আপনার ওয়ে থাকে তাহলে আপনি করতে পারেন। আর যদি না থাকে তাহলে আসলে কিন্তু করার কোনো সুযোগ নাই। মেসেজ কি? ওকে, তো এটা একটা বেডরুম। তো বেডরুম নিয়ে আমার মোটামুটি এখানে আর তেমন কোনো সে নাই, এটা নিয়ে আমরা আরো একটু পরে কাজ করব। কিন্তু আমরা যখন ইন্টেরিয়র করতে যাব তখন ইন্টেরিয়রের মোস্ট অফ মানে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কিচেন। যদি আপনি কোনো মিটিং ইন্টেরিয়র করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ক্লায়েন্টের যিনি হচ্ছে মানে আপনার এক কথায় ম্যাডাম, মানে ক্লায়েন্টের যে ওয়াইফ থাকবে, তো সে যদি থাকে তাহলে আপনার মিটিংটা করতে এবং কাজটা পাওয়ার মানে প্রবণতাটা বেশি থাকে। কেন থাকে? কারণ মেয়ে মানুষকে কিন্তু দ্রুত ইমপ্রেস করা যায়, ছেলেদেরকে কিন্তু ইমপ্রেস করা যায় না। আর মেয়েদেরকে ইমপ্রেস করানোর জন্য বা ক্লায়েন্ট যদি ম্যাডাম হয় তাহলে তাকে ইমপ্রেস করানোর জন্য আমার একটা কিচেনই যথেষ্ট। না, আপনার তো ইমপ্রেস করার কিছু জিনিস আছে, কিছু টুলস আছে। সেটা হচ্ছে কি, যদি আপনি ক্লায়েন্ট যদি ফিমেল হয় সেই ক্ষেত্রে তাকে ইমপ্রেস করার জন্য আপনার কিচেনটাকে বেশি ফোকাসিং এ রাখতে হবে। মানে এত সুন্দর করে কিচেনটা ডিজাইন করতে হবে এবং অত্যাধুনিক মনে করেন ফায়ার প্রুফ ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, যাতে করে সে স্যাটিসফাইড হয় যে হ্যাঁ আমি এখানে মানে আমি সিকিউর, দেন আমি এখানে আমি কাজ করতে পারবো। বা আর 2টা বা 3টা আর 10টা যে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন হয় বা যেরকম আমার কিচেনটা হয় তার থেকে আমারটা একটু ব্যতিক্রম, এটা তাকে বুঝাইতে হবে। ক্লিয়ার? তো এই জন্য সবসময় যেটা বলে যে আপনি ক্লায়েন্টকে যখনই আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, মিটিং করানোর পরে আপনাকে বলবে যে দেখেন মাসুদ সাহেব, আপনি তো দেখালেন, খুব সুন্দর লাগছে আমাকে, তো খুবই ভালো লাগছে, তবে আপনার ম্যাডামকে এগুলা দেখানো দরকার। দেখাইলে বা এগুলা ছবিগুলো আমাকে একটু দেন প্রিন্ট করে, আমি আপনার ম্যাডামকে একটু দেখাই। তো তখন কি করবেন বলেন? স্যার তখন ম্যাডামের সাথে কথা বলার একটা এই পরিস্থিতি তৈরি করতে হবে স্যার। ঠিক আছে, পরিস্থিতি তো তৈরি করবেন না, তখন আপনি ক্লায়েন্ট কি বলবেন? আমি আপনাদেরকে কোশ্চেন করছি, যারা যারা এখানে ইন্টেরিয়র কাজ করেন প্রফেশনালি এবং যাদের ফার্ম আছে, যাদের কোম্পানি আছে, আমি সবাইকে এটা থ্রো করতেছি এই কথাটা। ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টকে ইন্টেরিয়র ডিজাইনটা দেখাইছেন, ক্লায়েন্ট আপনার অফিসে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট আপনার সব ইন্টেরিয়র প্রেজেন্টেশন দেখছে, সবকিছু ওকে ডান, ক্লায়েন্টের পছন্দ হয়েছে। ক্লায়েন্ট এখন আপনাকে বলতেছে দেখেন মাসুদ সাহেব, আপনার এটা আমার খুবই ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যেটা আপনার মানে আপনার কফির থেকেও বেশি ভালো লাগছে, আপনি তো কফি খাওয়াইছেন আমাকে। মানে অনেক ক্লায়েন্ট আপনাকে কথা বলবে, বলার পর বলবে যে হচ্ছে অনেক সুন্দর ছিল, এই ছিল সেই ছিল, আপনার ইন্টারভিউটা অস্থির লেভেলের হয়েছে, আমার সেই ব্যাপক পছন্দ হয়েছে, কিন্তু আপনার ম্যাডামকে এই জিনিসগুলো আমার একটু দেখাইতে হবে। তো
তো তাহলে আমার জন্য আর একটু ইজি হয় আর কি। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি এগুলো একটু আমাকে প্রিন্ট করে দেন, দিলে আমি এগুলা নিয়ে আপনার ম্যাডামকে একটু দেখালাম, দেন তারপরে আমরা এগুলা ফাইনাল করবো। তো আপনি তো চাইবেন যে না না ঠিক আছে আপনি ফাইনাল তো করবেনই, কিন্তু আমার এখানে হচ্ছে আপনি আগে এটা ফাইনাল করেন বা ডিজাইনটা অ্যাপ্রুভ করেন বা একটা আম, বা একটা পেমেন্টের একটা ছোটখাটো তো আমাদের একটা সাইনিং মানি থাকে, সেটা আপনি দেন তারপরে আমরা দিব, তাই না? তো এই ক্ষেত্রে আপনার মানে আনসারটা কি হবে এবং আপনার প্রসিডিউরটা কি, আপনারা কি করেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। আমি এটা আমার তাহলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এটা কিন্তু আমার সাজানো গোছানো বা কোনো বই পুস্তকে দেখে বলতেছি না। আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে কোশ্চেন করতেছি, সেই ক্ষেত্রে আপনারা কি করেন? তাহলে ম্যাডামকে নিয়ে অফিসে আসবে, তখন এসে দেখবে। কিন্তু আমি তো আপনাকে হচ্ছে সমস্যা না, আপনার ম্যাডাম তো আসতে পারবে না, এসে তো বাসায় থাকে, বাসায় তো জব করে, তো সে আসতে পারবে না। আপনি এটা এগুলো প্রিন্ট করে দেন, আমাকে প্রিন্ট করে দিলে আমার জন্য সুবিধা হয় দেখাইতে। বা আপনি একদিন প্রিন্ট করে নিয়ে আসেন আমার অফিসে। আর আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনার ম্যাডামকে নিয়ে আসেন আমার অফিসে। এটা স্যার বলা যাবে না ওরকম ভাবে। বলেন, বা আপনি বলছেন কিনা কখনো? কেউই বলেন নাই? আপনারা কি সবাই প্রিন্ট করে দিয়ে দিতেন? না স্যার, দিতাম না স্যার, কারণ আমি যেভাবে বুঝাবো বা যেভাবে প্রেজেন্টেশন করব উনি কিন্তু ওইভাবে করবেন না। প্রিন্ট কপি দেখে তো ওইভাবে ওনারা বুঝবে না, আমি যদি এক্সপ্লেন না করি কোনটা কি সেই সেই ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে? সেক্ষেত্রে আপনি কি বলবেন সেটা আমি জানতে চাচ্ছি, আপনি কি বলবেন? ক্লায়েন্ট মনে করেন যে কোটিপতি, তার ডিজাইন মানে আপনার ডিজাইন দেখছে, তার খুবই ভালো লাগছে, সে আপনাকে বলতেছে আপনার ডিজাইনটা অস্থির লেভেলের হয়েছে, আমার আমার খুবই পছন্দ হয়েছে ডিজাইনটা, আমি এটা দিয়েই কাজ করাবো। এখন কথা হয়েছে যে আপনি এটা একটু প্রিন্ট করে দেন, আমাকে থ্রিডি গুলো একটু প্রিন্ট করে দেন, আপনার ভাবিকে একটু দেখায় তারপরে আমরা এটা বিসমিল্লাহ বলে কাজ শুরু করি। এখন বলেন। আপনি তখন কি প্রিন্টারে দিয়ে দিবেন? বলেন। না স্যার, দিব না কিন্তু। দিবেন না তো কি বলবেন? হ্যান্ডেলিং সিস্টেম, আমি কিন্তু এখানে একটা টপিক ছিল আমাদের স্মার্ট, মানে স্মার্ট ক্লায়েন্ট হ্যান্ডেলিং। এটা বলতে পারি ভাই, আমরা অন্য একদিন সময় করে একসাথে বসবো, আমার মানে একটা মিটিং এর একটা অ্যারেঞ্জ করলে হয় না, সেইখানে। মিটিং এর অ্যারেঞ্জটা ক্লায়েন্ট আপনাকে বলবেন না, মিটিং করার কি আছে, আমি তো সব ফাইনাল করলামই, জাস্ট শুধু থ্রিডি গুলো দেন, আপনার ভাবিকে একটু দেখাবো, এছাড়া কিছু না তো। স্যার বলবো যে হচ্ছে সরাসরি দেওয়ার আমি চেয়ে হবে। এই টাইপের আরো কিছু ডিজাইন নিয়ে আসবো, আপনি ম্যামকে নিয়ে একদিন সময় করে আসেন, আমি এই টাইপের আরো কিছু ডিজাইন আপনাকে দেখাবো। স্যার আসলে মানে আমি বলবো যে স্যার যে আসলে ছবি দেখে তো অত ভালোভাবে বোঝা যাবে না। আমি প্র্যাকটিক্যালি গিয়ে ছবির সাথে আরো প্রেজেন্টেশনটা নিয়ে ভাবিকে ভালো করে বুঝিয়ে আসবো, হয়তো ম্যাডামকে ভালো করে বুঝাবো, এভাবে হয়তো বলা যাবে। আর আপনি যাবেন কেন? ভাবি ডাক্তারের কাছে কি ভাবি রুগী আসে নাকি রুগীর কাছে ডাক্তার যায়? রোগী তো ডাক্তারের কাছে আসে স্যার। এই ভ্যালুটা যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। এখন অনেকেই বলবেন যে ভাই ডাক্তারি তো পেশা আর একটা, তো অনেকে যাদের কোটি কোটি টাকা আছে তাদেরকে বাড়িতে ডাক্তার যায়। হ্যাঁ, আমার ক্লায়েন্ট যদি ওইরকম হচ্ছে একটু হাই ইয়েকে হয়, প্রফেশনাল হয়, সেই ক্ষেত্রে আমি যাব। কিন্তু যদি আমার ক্লায়েন্ট ওই সেরা বেড়া ক্লায়েন্ট, সে আমাকে ডাকতেছে যে আসো আমার ছাতার দোকানে, আমি যাব নাকি? না স্যার, ওই যে আমার তো একটা কোটিপতি। ভ্যালু আছে, আমি তো একজন আর্কিটেক্ট, তাই না? অনেকেই আছে আর্কিটেক্ট কে দেখেইনি কোনোদিন, বা অনেকেই আছে ইঞ্জিনিয়ার কে দেখেইনি কোনোদিন। গ্রামে যাবেন, অনেক ইঞ্জিনিয়ার কে তারা দেখেইনি কোনোদিন, এরকম আছে, নাম শুনছে কিন্তু অমুক যে ও যে ইঞ্জিনিয়ার সে জানে না, কোনোদিন এরকম দেখেইনি। এরকম আমি অনেক দেখছি। আর গ্রামের লোকজন তো আর্কিটেক্ট বুঝেই না, আর্কিটেক্ট আবার কি। যখনই বলবেন যে ও আপনি হচ্ছে আমি হচ্ছে ড্রয়িং ড্রয়িং করি, ও তুমি ওই যে ড্রয়িং নকশা করি, ও আচ্ছা আচ্ছা, তাহলে ইঞ্জিনিয়ার না, না ও তাহলে আর কি ছাপা। আচ্ছা, ক্লায়েন্ট প্রাইমারি লেভেলে যখন আমাদের অফিসে আসে তখন অনেক কথা বলে, ঠিক আছে? আপনাকে
একেবারে মনে করেন যে সে তার কাছে তো অনেক ধরনের কথা থাকে। তো আমাদের মেইনলি যে ইস্যুটা থাকবে, আপনার প্রেজেন্টেশন ডান, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তখন আপনাকে বলবে এরকম করে, যখন আপনার ভাবিকে এগুলো দেখাই, সমস্যা নেই, তখন আপনি বলবেন কোনো প্রবলেম নাই, আপনি একদিন ভাবিকে নিয়ে আমাদের অফিসে আসেন, আর একদিন চা খাওয়াই আপনাকে, আমাদের চা খান একদিন বা কফি খান একদিন, আর একদিন সময় করে আসেন, একটা শিডিউল দেন, ওই শিডিউলে আমরা আবার একদিন বসি এখানে, দেন তারপরে আমরা এটা ফাইনাল করি। ঠিক আছে? আর সবসময় যখনই ক্লায়েন্ট বলবে আপনাকে যে আমার এটা পছন্দ হয়েছে, দেন সাইনিং মানি। যখন টিভি কিনতে কখনো গেছেন, টিভি কেনার সময় বলেন স্যার এটা কি দিব, স্যার এটা পেক করে দিই। হ্যাঁ, ওদের মার্কেটিংটা দেখছেন কখনো? এগুলা কখনো ভাবছেন? নিউ মার্কেটে গেলে বলে না স্যার এটা কোনো দাম না স্যার, এই যে নেন স্যার প্যাকিং হয়ে গেছে, কিন্তু কথা বলতে বলতে প্যাকিং শেষ। দোকানদার এরকম করে বেশি, যে কোনো দোকানদার। ওইরকম আপনার এখানে টার্গেটটা কি? ওইরকম করা যাবে না, কিন্তু আপনার এখানে টার্গেটটা কি? সাইনিং করাইতে হবে মেইনলি, তাকে প্রাইমারি লেভেলে সাইনিং করাইতে হবে। তো সাইনিংটা কি? একটা সাইনিং মানি থাকে আমাদের, 50,000 টাকা বা 1 লাখ টাকা বা 2 লাখ টাকা একটা সাইনিং মানি থাকে। যে আমাদের প্রজেক্ট যদি 10 লাখ টাকার হয়, একটা 5% একটা সাইনিং মানি হয়, বা 2% একটা সাইনিং মানি হয়। এটা আমরা যখন আমরা ডিজাইন অ্যাপ্রুভ হবে, সবকিছু অ্যাপ্রুভ হবে, তখন এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা যে আপনি ফ্রি দিচ্ছেন এরকম না, বা এটা যে আলাদা পেমেন্ট দিচ্ছেন এরকম না, এটা একটা সাইনিং মানি। ক্লিয়ার? তো ক্লায়েন্টকে কিন্তু এরকম 3D যখনই বলবে যে আপনি 3D দেন, আমি আপনার ভাবিকে দেখাই, তখন ভেবে নেবেন 100% শিওর এরকম আপনার মতন আরো অনেক রকমের মফিজের কাছে গেছে, যা এরকম ডিজাইন নিছে, নেওয়ার পর ভাবিকে দেখাইছে। যখনই বলবে সবাইকে দেখায় নিজেরাই কাজ করে ফেলছে। হ্যাঁ, তখন আপনি তো জানেন না, ক্লায়েন্ট তো জানার কথা না, থ্রিডি সম্পর্কে তো ক্লায়েন্ট জানে না। তখনই আপনাকে বুঝে নিতে হবে, ক্লায়েন্ট যখনই আপনাকে বলবে যে 3D গুলো প্রিন্ট করে দেন, দ্যাট মিনস সে এর আগেও 3D প্রিন্ট করে নিচ্ছে কারো কাছ থেকে, সেগুলো হয়তো তার পছন্দ হয়নি। রাইট স্যার। ঠিক আছে, সেগুলো হয়তো তার পছন্দ হয়নি, সে এইগুলো সুন্দর করে প্রিন্ট করে নিয়ে যাবে, একটা মিস্ত্রি ডাকে আর 3-4টা এরকম গাদা মার্কা আর কিছু আর্কিটেক্ট আছে ডিপ্লোমা, আমি বলতেছি যেটা ডিপ্লোমারা বেশি এটা করে, কারণ পয়সা কম, 1,000-1,500 টাকা দিলে 3D করে দিচ্ছে, বা 2,000 টাকা দিলে 3D করে দিচ্ছে। মানে আর্কিটেক্টদের সব শেষ, মানে ওদের যে 5 বছরের যে কষ্ট, ওরা একেবারে নিমেষের ধুলার সাথে মিশে দিচ্ছে। ঠিক আছে? স্যার আরো একটা কাজ বেশি করে স্যার, 200 টাকা দেন, 50 টাকা দেন, আমি আপনাকে 3D করে দিচ্ছি। আচ্ছা, তো এই 3D দেখেন যে 3-4 জনের কাছ থেকে নিছে, হ্যাঁ, নেওয়ার পরে আপনার 3D দিলেন, তো ওই ক্লায়েন্ট আপনার আর পরে ফোনই ধরবে না। পরে আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখবেন যে সে ওইরকম আপনার 3-4 জনের কাছ থেকে আরো নিছে, নেওয়ার পরে একটা কন্ট্রাক্টরকে ডাকে, ও বলবে যে এটা পছন্দ, ঠিক আছে এটা নিয়ে কাজ শুরু করে দাও। আর এখনকার মিস্ত্রিরা বা কন্ট্রাক্টররা এমন এক্সপার্ট যে তুই ছবি দেখে কাজ করা ফেলবে, কোনো সমস্যা নেই, একটু 19-20 হতেই পারে, সমস্যা নেই, তা আপনাকে টাকা দিবে কেন? এটাই তো স্যার। ঠিক আছে, এইগুলা মাথায় রাখতে হবে, এবং আপনার স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, এবং কোনো কাসুমুসু করা যাবে না, সোজা বাংলা কথা। স্যার পরে এই স্যার হ্যান্ডেলটা করবো কিভাবে, কি বলবো ওনাকে? ক্লায়েন্টকে বলবেন যে ঠিক আছে সমস্যা নাই, আপনার ম্যাডামকে দেখাবেন, আপনি অনেক ভালো লাগলো শুনে, আপনার কথায় যুক্তি আছে, ম্যাডামকে তো অবশ্যই আপনি দেখাবেন, কারণ এখানে কিচেনের পার্ট আছে, তো সমস্যা নাই, আপনি হচ্ছে ম্যাডামকে নিয়ে আমাদের অফিসে একদিন আসেন, একটা শিডিউল দেন, আমারও তো একটা শিডিউল রেডি করতে হবে, দুজনের শিডিউলটা মিলাই। আপনি কখনোই ক্লায়েন্টের কাছে এভেলেবল হবেন না, আপনি যদি ক্লায়েন্ট আপনাকে শিডিউল দেয়, আপনি বলবেন যে আমি ওই শিডিউলে, আপনি রেডি থাকলেও বলবেন ওই শিডিউলে আমি ব্লকড, এই শিডিউলে আমি থাকবো না, দেশের বাইরে যাবো। আপনার দেশের বাইরে হক মোহাম্মদপুর আর মহাখালী, সমস্যা নাই, বাট আপনি বলবেন আমি থাকবো না, আমি দেশের বাইরে যাব, বা আমি থাকবো না, আমি হচ্ছে আমার সাইট ভিজিট আছে, বা আমি থাকবো না, আমি অমুক প্রজেক্টে যাব। ক্লায়েন্ট আপনার শিডিউল নেবে, ক্লায়েন্টের শিডিউল আপনি নেবেন না, ক্লায়েন্ট আপনার শিডিউল নেবে। তখন আপনি বলবেন যে এই দিন, এই 3 দিন বা 2 দিন ডেট দিয়ে বলবেন যে এই দিনে আপনি এভেলেবল আছেন কিনা বলেন, তখন বলবো যে হ্যাঁ এই দিনে, আচ্ছা ঠিক আছে, অমুক দিনে একটা টাইম ফিক্সড করে দেবেন, এই টাইমে আসতে হবে। ক্লায়েন্ট যদি আপনার কাজ করে, আপনার কথা শুনতে বাধ্য,
আপনার ক্লায়েন্ট যদি কাজ না করে দেখবেন যে এখান থেকেই ভাগবে সে, আর আসবে না। কারণ তার সাথে আপনার বিজনেসটা কি 10 টাকার 20 টাকার টাকার, business? 4 টাকার। তার সাথে আপনার লাখ লাখ টাকার বিজনেস। সে যদি আপনার এখানে সাইনিং মানি দিতে, যদি 50,000 টাকা দিতে সে যদি মানে পেন ভিজায় ফেলে, তাহলে চলবে? তখন আপনি দেখবেন যে 50,000 টাকা দিতে সে বলবে কেন টাকা দিব, এই দিব, সেটা আপনাকে ডিজাইন ড্রয়িং করে দিলে আপনাকে 3 লাখ টাকা দেওয়া লাগবে, সে কিভাবে দিবে? সে আপনাকে দিবে? দিবে না তো। যখনই সাইনিং মানি চাইবেন তখনই দেখবেন যে ক্লায়েন্ট ভাগবে। আর কাজ করে দেওয়ার পরে ক্লায়েন্টের পিছনে আপনি ঘুরতে ঘুরতে আপনার জুতা 3-4 জোড়া ক্ষয়ে যাবে, ক্লায়েন্টকে আর খুঁজে পাবেন না। তো ক্লায়েন্টকে সোজা সাপটা স্পষ্ট কথা বলে দিতে হবে যে দেখেন এই আপনি সমস্যা নাই, চলে আসেন, আমার এখানে বড় একটা টিভি আছে, স্ক্রিনে দেখাবো, এখানে রুমের ভিতরে ঢুকতে পারবেন, বেরোতে পারবেন, অনেক মানে আপনি এখানে বসে থেকেই সবকিছু বুঝতে পারবেন। আমাদের তো অনেক বড়, আমি যখন প্রেজেন্টেশন দিতাম তখন আমাদের একটা 48 ইঞ্চি সনি ব্রাভিয়া টিভি ছিল। ওই টিভির মধ্যে একবার স্কেচ এরকম ফাইলের ভিতরে ঢুকে রুমের ভিতরে ঢুকতাম, ঢোকানোর পরে এভাবে নিয়ে আসে বলতাম এই যে দেখেন আমি রুমের ভিতরে ঢুকলাম, আমি এই পাশ থেকে এটা দেখতেছি, এটা এইরকম, ঠিক আছে? তারপরে এভাবে ঘুরাইতাম, এই যে দেখেন এদিক দিয়ে আপনার দরজা, এদিক দিয়ে আপনার এইদিকে ক্যাবিনেট, এভাবে দেখাইতাম। তো আপনার বাসায় গেলে তো আমি এভাবে দেখাতে পারবো না, দেখাতে পারবো? না স্যার। অনেকেই যদি আপনি বলেন যে ঠিক আছে আপনার বাসায় আসবো, কেন তার বাসায় যাবেন আপনি? তার বাসায় আপনি গেলে তো আপনাকে ল্যাপটপে প্রেজেন্টেশন দেখাইতে হবে। তো ল্যাপটপে প্রেজেন্টেশন আর আপনার অফিসের প্রেজেন্টেশন কি এক? ছোটবেলায় ওই যে বাচ্চা কাচ্চারা যখন মারামারি করে না, আপনি নিজেও করছেন, বলে না যে আমার এলাকায় আসিস তোকে দেখে নেব। তা নিজের আপনার আসলে বাসায় স্যার যখন, আপনার অফিসে যখন বসে সে মিটিং করবে, তখন আপনার একটা সাহস অন্য লেভেলের থাকে, দুটা কথা ধরে বলতে পারবেন। আর ওনার বাসায় গেলে আপনাকে 2 কাপ চা খাওয়াইলো বা কফি খাওয়াইলো বা একটা মুরগি খাওয়াইলো বা গ্রিল খাওয়াইলো, যাই করেন না কেন, খাওয়ানোর পরে তো আমরা বাঙালি একটু ইয়ে হয়ে যাই আর, হ্যাঁ, আমাদের বিবেক জাগ্রত হয়। খাওয়ার কোনো ইস্যু নাই, খাওয়াতে তাকে কি হয়েছে, খাওয়াইলে একটু মহব্বত বাড়ে, এটা অবশ্য কোরআন হাদিসের কথা, সমস্যা নাই। বাট আপনার ডেডিকেশন বা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে কিন্তু সরে যাওয়া যাবে না। খাওয়াইছে তো খাওয়াইছে তো কি, আপনি কি উদ্দেশ্যে আসছেন ওটা ভুলে গেলে কিন্তু চলবে না। ক্লায়েন্ট আপনাকে অনেক ধরনের অনেক কিছু অফার করতে পারে, দুপুরে আপনাকে ডাকে বলবে যে আসেন আমার সাথে খান, দুপুরের খাবারটা খান বা রাতে ডিনার করেন, বহুত বহুত অফার আসবে। তো অফার আসলে যে একবারে লেজ গুটায় দুধ দিবেন তা কিন্তু না। কথাগুলি শুনতে খারাপ লাগতেছে? না স্যার। ছোট্ট একটা কথা বলি, আমার ক্লাসে চলে যাবো। একটা জায়গায় দৌড় প্রতিযোগিতা হচ্ছে এখন, বুঝছেন? এটা আপনারা হয়তো অনেকেই দেখছেন বা শুনছেন হয়তো। ওখানে মনে করেন যে হচ্ছে প্রাণীদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, প্রাণীদের। তো ওখানে হচ্ছে বাঘ আছে, হরিণ আছে, কুকুর আছে, শিয়াল আছে, দৌড় দিচ্ছে, মানে চিতাবাঘও আছে, সবাই আছে, সবাই আছে। তো চিতাবাঘ আর মানে বলছে যে ঠিক আছে এখন লাইনে দাঁড়াও, সবাই লাইনে চলে আসছে, এখন বাঁশি ফু দিছে, সবাই দৌড় দিছে, কিন্তু চিতাবাঘ রুম থেকেই বাড়ায়নি। তখন তারা জিজ্ঞেস করছে, সিংহদা জিজ্ঞেস করছে কিভাবে এত বড় একটা প্রতিযোগিতা তুমি হচ্ছে সবাই দৌড়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো আর তুমি করলা না? তখন বলতেছে আমি যাত্রার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি না। ঠিক আছে, আমি কুত্তার সাথে কি দৌড় দিব নাকি? আমার একটা প্রেস্টিজ আছে না? তো সবার সাথে দৌড় প্রতিযোগিতায় যাবেন না। আপনার সাথে যার যায় তার সাথে আপনি প্রতিযোগিতা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবার সাথে কি দৌড় প্রতিযোগিতা করার দরকার আছে? দরকার নেই। সিস্টেম গুলো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে মার্কেটে কোন সিস্টেমে কাজ হয়। মিস্ত্রিরা সোজা সাপটা কাজ করতে পারে কেন? কারণ তারা সোজা সাপটা উত্তর দিতে পারে যে এটা করা যাবে না, তো এটা করলে তো এত টাকা খরচ হবে, আপনি দেন, করে দিচ্ছি। ওরা কিন্তু সোজা সাপটা কথা বলে। কিন্তু আর্কিটেক্ট একটু ভদ্র হয়, ইঞ্জিনিয়ার একটু ভদ্র হয়, কারণ তারা শিক্ষিত। তো তাদের ওই ওই লেভেলে যাইতে যাইতে দেখা যাচ্ছে 5-10 বছরের একটা এক্সপেরিয়েন্স লাগে। ঠিক আছে, এই জন্যই এই এক্সপেরিয়েন্স যারা কাজ করে তাদের আবার এক্সপেরিয়েন্সটা বেশি। তো সো আমরা অবশ্যই এক্সপেরিয়েন্সের অলওয়েজ আমরা ভ্যালু দেই। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, দৌড় প্রতিযোগিতা থাকবেই, প্রতিযোগিতা আছেই, থাকবেই, তাই আমরা সবার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই যে হবে এরকম না। ওকে,
এখানে দেখেন আমি যখন এখানে সিনগুলো নিছিলাম, এখানে দেখেন একটা সিন, সিন 2, সিন 3, সিন 4, আমি কিন্তু উপরে কোনো স্ল্যাব নেই। আর আপনার এত ধীরে যাচ্ছে, মানে এত স্লো ভাবে সুন্দর করে যাচ্ছে। স্লো যাচ্ছে এর কারণ আমি যখন সিনগুলো নিছি তখন এইভাবে নিছি, আর আপনি মনে করেন দেখেন আমি সিনগুলো যখন নিছি তখন এভাবে আস্তে করে ঘুরাইছি, আবার এদিকে নিয়ে আসছি, আবার এখানে মনে করেন সিনটা একটা নিছি, আর আপনি নিছেন এইভাবে, আবার আসছেন এভাবে, আবার আসছেন এভাবে, আসে আবার একটা নিছেন, এই নিলেন, এর জন্য মনে হয় আমারটা এতটা বুলেটের গতিতে ঠিক হয়েছে, আছে। তাই না? তারপরে আবার আপনি পরের সিনটা আপনি নিছেন, পরের সিনটা যখন আবার নিছেন, আবার এই এই ঠিক আছে, এই কোন দিক দিয়ে নিব, এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তারপর আবার এই আসলে, আবার এই, আচ্ছা আমার সিন এটা, মনে করেন ভিতরে আসলাম, আবার এই গেলাম, তখন আপনি যখন এভাবে নেবেন তখন আপনার সিন এইভাবে ঘুরে ঘুরেই আসবে, ঠিক আছে। আপনাকে সিন নিতে হবে স্মুথলি, যেমন আমার এই সিনটা এভাবে আসছে, আমি আস্তে করে ঘুরাবো, যত আস্তে নেবেন তত আস্তে ঘুরে যাবে, তারপর আমি এখানে নিলাম, তারপর এটা আবার আমি আপডেট করে দিব, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের মূলত আমি অনেক কথা বলে ফেললাম, হয়তো আপনারা অনেকেই মনে মনে বকা টকা দিচ্ছেন, ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আমাদের একটু ক্লাসের মিডলে পার্ট, সিনটা কিভাবে নিছেন দেখাবেন? ঠিক আছে। আমাদের ক্লাসের অনেক পার্ট আছে, কারণ এই জন্য কথাগুলো কেন বলি, কারণ আমার একটা মার্কেটিং করার একটা এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে, এই জন্য বলি। তো ওদের সাথে যখন কাজ করতে যাবেন, ওদের যে ধৈর্য আর আমাদের যে ধৈর্য মানে অনেক ডিফারেন্ট। মার্কেটিং যারা কাজ করে তাদের সাথে যখন কাজ করবেন তখন দেখবেন তাদের ধৈর্যের লেভেল কত। একটা ক্লায়েন্ট তাকে কত কথা বলতেছে, কিন্তু তারপরেও তার কাছেই যাচ্ছে। তাদের যে ধৈর্য মানে অন্য লেভেলের ধৈর্য, ঠিক আছে। তো এই জন্য তাদের সাথে যদি দুই একটা কাজ করেন দেখবেন যে একটা এক্সপেরিয়েন্স হবে। আচ্ছা, তো মূলত এটা আমাদের কিচেনটা অনেক ছোট, তো আমরা মূলত এখানে, স্যার আজকে আজকে কি স্যার কিচেনের উপর টপিক হবে নাকি স্যার? হ্যাঁ কিচেনের উপরে হবে। ওকে, তো কিচেনের এখানে ডোর নাই, তো আমি ডোরটা দিচ্ছি 7 ফিট, এখান থেকে এটা আমি ক্লোজ করে দিচ্ছি ডোরটা। দেন এখানে দেখেন আপস এন্ড ডাউন আছে, তো এটাকে টেনে আমি এটার সাথে অ্যালাইনমেন্টে দিলাম, দেন ওকে। এখন আমার রুমটা ক্লিয়ার, ফ্লোর ঠিক আছে। তো রুমের মধ্যে যদি আমি এই ফ্লোরটাই নিতে চাই, তো ফ্লোরটা একটু মার্ক করে নিই। ধরুন এইটার থেকে এখান থেকে আমার এতটুকু যদি ফ্লোর হয়, এই পাশটা আমি ক্লজ করে দিচ্ছি এবং এই লাইনটাকে ইরেজ করে দিব। দ্যাট মিনস আমি যদি এন প্রেস করি তাহলে আমি দেখতে পাবো যে এই জায়গাটুকুতে আমি ফ্লোর নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। ওকে, এই জায়গায় মূলত আমাদের কেট ফাইলে কি ছিল, আমরা এখান থেকে একটা অফসেট নিয়ে আমরা একটা স্ল্যাব করছিলাম, লোয়ার স্ল্যাব, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, ভালো করে একটু দেখেন, খেয়াল করেন এই লাইনটা এইখান থেকে কি নিবেন কিনা একটু চিন্তা করেন, যে এই মাথা থেকে নিবেন কিনা। সেই ক্ষেত্রে আপনার কতটুকু বেনিফিটেড হচ্ছেন, বা আপনার চলাচলের জন্য কাজ করার জন্য কতটুকু ফ্লেক্সিবিলিটি পাচ্ছেন, ওইটাও দেখেন। তা আমি জাস্ট সিলেক্ট করলাম এই পাশ থেকে এটা, সরি ওই পাশ থেকে এটা অফসেট। আচ্ছা, একটা একটা লাইন দিয়ে অফসেট নিন, অফসেট এখান থেকে কতটুকু আমরা দিছিলাম মনে আছে? 18, কতটুকু দিছিলাম? 18 ইঞ্চি 18 ইঞ্চি না 22 ইঞ্চি? স্যার 18। বেসিনের মাপ কত ছিল? 18 ছিল তো সেন্টার মাপ 18, স্ল্যাব হবে 22। স্ল্যাব হবে 22 আর বেসিন 18, ঠিক আছে। এখানে 22, এই পাশ থেকে এটাও আমি দিব 22। ওকে, দেন এখান থেকে এগুলো আমি ক্লোজ করে দিলাম। আর এইটা যদি আমি এদিকে টেনে নিয়ে আসি তাহলে আসলে আমার কাজ করার জন্য ফ্লেক্সিবিলিটিটা ওইরকম থাকবে না, বা আমার এখানে এই জায়গাটা আমি ফ্রি রাখবো, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন না আমি এটা টেনে এই মাথায় দিব, এটাও দিতে পারেন, বাট এটাতে আপনার কাজ করার জন্য কত স্মুথলি হবে সেই জিনিসটা একটু চিন্তা করে নেবেন। দেন আমি এটা ক্লোজ করে দিচ্ছি একটা রেক্টেঙ্গেল নিয়ে।
ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, এটার একটা থিকনেস দিব কতটুকু, 4 ইঞ্চি। এখান থেকে আমি একটা হাইটে উঠাবো কতটুকু, আমাদের বেসিন টপ কতটুকু হয়, 30 ইঞ্চি। 30 ইঞ্চি বেসিন টপ তো ভাই বেসিক্যালি 33 ইঞ্চি হয়। এটা কি ফিনিশ লেভেল? না, স্ল্যাব লেভেল থেকে। আমরা দেখি কত ইঞ্চি, আমি 30 ইঞ্চি দিলাম। এখান থেকে মেজারমেন্ট দেখি, 33 দিতে পারেন, 30 দিতে পারেন। তো আমি তো জানি 30 ইঞ্চি, এখানে কতটুকু আছে দেখেন, টপ 2 ফিট 10 ইঞ্চি, তার মানে কত ইঞ্চি, হ্যাঁ 34। 2 ফিট 10 ইঞ্চি, 34 ইঞ্চি। 34। ওকে, থার্ড সমস্যা নাই। তো এটা এখান থেকে 30 ইঞ্চি হবে, হ্যাঁ বেসিন টপটা 30 ইঞ্চি হবে, এটা স্ট্যান্ডার্ড। স্যার 30 ইঞ্চি কি স্যার ওই যে উপরের লেভেল থেকে স্যার নিচ একবারে উপরে টপ লেভেল, নিচের লেভেল থেকে একবারে উপরে টপ লেভেল পর্যন্ত। স্যার একটা প্রশ্ন ছিল, এই যে আমরা এই সবগুলোর মেজারমেন্ট স্ট্যান্ডার্ডটা কোথায় পাবো স্যার? যে একটা পিডিএফ এর ভিতরে আছে বা একটা বইয়ের ভিতরে আছে স্যার এই স্ট্যান্ডার্ড সবগুলা? টাইম সেভার একটা বই আছে বুঝছেন, নীলক্ষেতে পাওয়া যায়, এটা কিনে নিন। ভাই পিডিএফ ভার্সনটা থাকলে দিয়ে দিন। পিডিএফ ভার্সন কার কাছে আছে? আমাদের এখানে অনেক আর্কিটেক্ট আছে, আছে কার কাছে? নাই, কার কাছে নাই? আচ্ছা আমি দেখতেছি, এটা পিডিএফ ফাইলে আপনাকে ড্রাইভে দিয়ে দিব। আমার মনে হয় না পিডিএফ পাওয়া যাবে, আমি ট্রাই করবো, বাট পিডিএফটা থাকার কথা, কিন্তু লেখা স্পষ্ট বোঝা যায় না বুঝছেন। ওকে, এটা হচ্ছে আমার লোয়ার স্ল্যাব। অনেক সময় আমাদের আপার স্ল্যাব থাকে না একটা 7 ফিটে, অনেক সময় থাকে কিন্তু, তো ওইটা সমস্যা নাই, ওইটা আমরা বোর্ড দিয়ে দিতে পারবো। তো এইখান থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন নিচ্ছি, ভার্টিক্যাল লাইন, আমি আর কথা বাড়াচ্ছি না, হ্যাঁ দ্রুত যাচ্ছি। দেন এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি, এবং এই পাশ থেকে এটা, এই নিচের অংশটুকু আমি ক্লোজ করে দিলাম। ভালো করে খেয়াল করেন, দুটাই আমি মেকে গ্রুপ করলাম, ঠিক আছে, কোনো থিকনেস কিছুই দেই নাই। যদি আমি থিকনেস দেই, দিলাম, ওরা ওয়ালের সাথে স্যার। হ্যাঁ দিতে পারি, সমস্যা নাই। এখানে লাইন ঠিক আছে কিনা ভালো করে দেখে নিন। আচ্ছা, এইখানে আমার এখন প্ল্যানে হচ্ছে বেসিন কোথায় ছিল, জানলার পাশে। জানালার পাশে। আমি নিচে যে অংশটুকু দিলাম এটাকে আমি হাইড করলাম। এখন এখানে হাইড এর একটা বিষয় আছে, সেটা হলো যদি আপনি গ্রুপের ভিতরে ঢুকে এটাকে হাইড করেন, পরে যদি আবার এখানে যায় এখন আনহাইড অল করেন, তাহলে কি আসবে? না স্যার, গ্রুপের ভিতরে ঢুকতে হবে, তারপর লাস্ট দিতে আপনাদের এই প্রবলেম গুলো বারবার বলতে হচ্ছে। এখন আমি গ্রুপের ভিতরে ঢুকলাম, ঢুকানোর পর এডিটে যাব, যায় আনহাইড অল, তাও আসছে, আসে নাই তো। তারপর এটার ভিতরে ঢুকলাম, এডিটে গেলাম, আনহাইড অল, আসলো, আসলো না তো, তাহলে কারণ কি বলেন? স্যার গ্রুপের ভিতর থেকে ভিতরে যেতে হবে। এই যে গ্রুপ, গ্রুপের ভিতরে ঢুকলাম, আনহাইড অল, আসে না কেন বলেন? স্যার এই সমস্যাটা আমার হচ্ছে। এটা এটা এখন দেখেন, এটা কোন গ্রুপের ভিতরে ছিল? এটা এটা কি কোনো গ্রুপের ভিতরে আছে, না এটা আলাদাই একটা গ্রুপের মধ্যে আছে, কোনটা? স্যার আলাদা। তাহলে আলাদা যদি গ্রুপের ভিতরে থেকে এখান থেকে আমি হাইড করি, হাইড, এখন যদি এখান থেকে আনহাইড করি তাহলে আসবে না? স্যার এক কথায় স্যার যেখান থেকে এই হাইড যে করবো আসছে, ওইভাবে আবার হ্যাঁ
আপনি যদি এই ওয়ালের সাথে কোনো কিছু থাকে, যখন এই ওয়ালের গ্রুপের সাথে যদি কোনো কিছু থাকবে, এটা যদি আপনি হাইড করেন, তাহলে আনহাইড করানোর পর যদি সেটা ফেরত নিয়ে আসতে চান, তাহলে এটাকে আবার এই গ্রুপের ভিতরে ঢুকে আপনাকে আনহাইড করতে হবে। ক্লিয়ার? থেকে হাইড করবো, ওইখান থেকে আনহাইড করবো। ওকে, তা আমি এটাকে জাস্ট, এটা আমার যেহেতু বাইরে ছিল, এটাকে জাস্ট ধরে আমি হাইড করে দিলাম। মানে এখানে আমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন, আমার মনে করেন আমি অনেক সময় দেখা যায় যদি আমার বার্নারটা যেদিকে থাকে সেদিকটা কি থাকে, আমার একটু ডাউনে থাকে, তাই না? বার্নারটা যেদিকে থাকে সেদিকে তো আমার 6 ইঞ্চি ডাউন থাকে। জি স্যার। সেটা কিরকম? সে ফর এক্সাম্পল, আমার মনে করেন এখান থেকে বার্নারটা আছে, তাহলে আমার এখান থেকে বার্নারটা আমি যদি এরকম হয়, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এই লাইনটা। কত ছিল আমার? 4 ইঞ্চি। জিনিসটা কি এরকম? লেভেল না থেকে স্যার। নিচে। তার মানে আমার এখান থেকে কি আরো একটা অফসেট যাবে 4 ইঞ্চি। জি, উপরের একটা অফসেট আসবে। তাহলে এখান থেকে যাবে এরকম নাকি? এটা এখান থেকে চলে যাচ্ছে এরকম, এরকম এরকম হবে না? জি ভাইয়া। মিউট করেন, মিউট করেন। সাইডটা লেভেল হবে না দুইটা? এখন যেটা করতেছে স্যার, এটার নাম কি স্যার? এটা এখন এটা হচ্ছে আমরা যে নাম বিষয় না, এটা হচ্ছে আমাদের যেদিকে বার্নার থাকবে সেদিকে আমাদের 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি ডাউন থাকতে হয়, ডাউনে রাখতে হয়, কারণ আমরা যখন বেসিনে কাজ করব যাতে ওখান থেকে কোনো প্রবলেম এখানে না আসে হয়। ঠিক আছে? কারণ এখানে তো আমরা বেসিনের পার্টটা আলাদা না, এখানে আমরা অনেক জিনিসপত্র রাখবো, তো বেসিন আর বার্নার কি এক রাখবো? বেসিনটা তো আমাদের অলওয়েজ 6 ইঞ্চি আপে থাকে, বার্নারটা আমাদের 6 ইঞ্চি নিচে থাকে। খেয়াল করছেন কখনো? ভাইয়া এখনকার যে স্মার্ট কিচেন গুলো আমরা এটাতে থাকে না। হ্যাঁ, ইতে এটাতে বড় থাকে না। এগুলাতে থাকে না। আমি ওইগুলা এটাকে লেভেল। যদি সামনে নিয়ে আসি, সে ধরেন আমি এটাকে যদি আর একটু সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসতে পারি, এখনকার এগুলাতে থাকে না, কিন্তু অনেক সময় অনেকেরই আবার থাকে, এই জন্য বলতেছি। তো এটা যদি আরো একটু সামনে থাকে এরকম, মনে করেন এরকম হলো, না এইখানে এতটুকু পর্যন্ত পাচ্ছে, বা ওখানেই থাক, সমস্যা নাই, এরকম পাঞ্চ। তো আমার এখানে হচ্ছে বার্নার, এইখানে হচ্ছে আমার সিঙ্ক। তো এইখানে দেখেন আমাদের যদি সেই রকমই থাক, সমস্যা নাই। তো এইখানে আমাদের সিঙ্ক আছে, আমি নিয়ে আসি, এখানে আছে, এই যে কন্ট্রোল সি। ভাইয়া নিচের দিকটা কি লেভেল হবে না? বার্নারের পয়েন্টটা আর হচ্ছে সিঙ্কের পয়েন্টটা। নিয়ে আসতেছি, আগে এখানে দেই, আগে তারপরে দেখাচ্ছি, দাঁড়ান। তো এইখানে আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসে এটা এখানে রাখলাম। এখানে এটা অনেক বড়, স্কেল করলে, স্কেল করে নিয়ে একটু। অনেক সময় দেখবেন যে এই পয়েন্ট সঠিকভাবে হয়তো বসতেছে না। এখন এটা কি ডান দিকে রাখবেন নাকি বাম দিকে রাখবেন? এটা বাম দিকে। সিঙ্কটা বাম পাশে হবে আর ট্রেটা ডান পাশে হবে ভাইয়া। এই যে আমি এখানে বসালাম, হ্যাঁ। হ্যান্ডেলটা কোন দিকে? বাম পাশে হবে। তাহলে এটা কি ঘুরে যাবে? বাম পাশে। এভাবে যদি আমি ঘুরে দেই, কোন পাশে এটা কি হবে? এরকম না স্যার, মিরর হবে। না ভাইয়া। হবে। তাহলে আমাদের এদিকে কি আছে দেখি আগে। রেড রেড এরকম। রেড। তাহলে আমাদের ইজিলি বাম হাত দিয়ে আমরা কি টেপটা হচ্ছে ঘুরাইতে পারবো, তাহলে আমরা ইজিলি এটা কাজ করতে পারবো। সবসময় তো আমরা ডান হাত দিয়ে হচ্ছে টেপ করি না, খুলি কি আমরা বাম হাত দিয়ে কিন্তু খুলি। এই জিনিসটা বেসিক বিষয়, ঠিক আছে? আপনাদের এখানে অনেকেই তো ভালো। তাই আমি এটাকে আরেকটু টেনে দিচ্ছি, বড় করতেছি যাতে বোঝার জন্য, যদিও আমাদের একটা স্ট্যান্ডার্ড মাপ আছে এখানে। যে কোনো একটা কর্নার থেকে আপনারা করবেন, স্কেল করবেন, তাতে করে সমান স্কেল হবে। আর এখান থেকে অলওয়েজ 2 ইঞ্চি এদিকে সরে সরে দিবেন,
ওয়াল থেকে 2 ইঞ্চি সরায় রাখবেন, না হলে কিন্তু এই পানি এখানে ওয়ালে চলে যাবে, অথবা এটার সেন্টারে। আচ্ছা, এখন ভিতরের এই জায়গাটা পাঞ্চ করতে হবে না? আমার তো এটা এরকম। ওকে, আমি এখানে ধরলাম, এই যে দেখেন, ভালো করে দেখেন আমি কেমনে করলাম। জাস্ট এটা আপনার কি ঠিক মতো আছে কিনা আগে তাই দেখতে হবে। তো আপনার কি ঠিক মতো আছে? ঠিক মতো তো ঠিক যে বসে নাই, এটা আগে বসান। বসে নাই। এখন বসছে, বুঝলেন কিভাবে? ওন ফেস ইন গ্রাউন্ড, এখন গ্রাউন্ডে আছে। ওকে, সিলেক্ট। আমি যদি এখন এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে এই পাশে দিই একটা রেক্টেঙ্গেল, এবং এই পাশের অংশটাকে আমি পাঞ্চ করে দিলাম, দেখা যায় বসছে না এখন? ওকে, এখন বার্নারটা যদি আমি এই পাশে নেই, কিচেন হুড সহ আমি এখানে নিয়ে আসতেছি। এই জায়গাটুকু তো আমাদের পাঞ্চ করে দিতে হবে, যে জায়গাটুকু আমাদের এখানে নিচ্ছে সেম এই জায়গাটুকু আমরা পাঞ্চ করে দিব, ঠিক আছে? আচ্ছা, আমার ভিতরের অপশনাল জায়গাটুকু হচ্ছে এতটুকু, ঠিক আছে? আমি যদি এইটা এইটা এবং এইটা, এই দুইটা তিনটাই আমি একটা গ্রুপের ভিতরে রাখলাম এবং এটাকে হাইড করে দিলাম। এখন কিন্তু এটার মধ্যে কোনো ম্যাটেরিয়াল কোনো কিছুই দেয়নি, কিন্তু আমরা যখন সিভিলে কাজটা করি তখন আমাদের এই স্ল্যাবটা কিন্তু বেসিনের এই জায়গাটা কি থাকে, এই গ্যাপ অংশটুকু থাকে কিন্তু। এটা হচ্ছে বেসিক, এই গ্যাপটা কিন্তু রাখতে হয়। গ্যাপটা কেন, কখন, কিভাবে রাখবেন? এটা ক্লায়েন্টের গ্যাপটা সাথে স্যার? কথা বলে নিতে হবে। কথা বলে যখন আপনার এটা অনেক সময় দেখা যায় যে গ্যাপ করাই থাকে, যখন আপনি সিঙ্ক কিনবেন তখন এই গ্যাপ কিন্তু মেজারমেন্ট করে নিয়ে তারপরে তাই সিঙ্ক কিনতে হবে। আগেই সিঙ্ক কিনে নিয়ে এসে কিন্তু বসাইতে পারবেন না। তো ক্লায়েন্টের সাথে আগে কথা বলবেন। আর যদি এখানে আবার লোয়ার স্ল্যাবটা না থাকে, আপনাকে স্ল্যাব করে নেওয়া লাগবে, তো সিঙ্কটা আগে আপনাকে ফিক্সড করে নিতে হয়। ফিক্সড করে নেওয়ার পরে আপনি এই জায়গাটায় পাঞ্চ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখানে এখন ম্যাটেরিয়াল ইউজ করব। যদি আমি এখানে কোনো একটা ম্যাটেরিয়াল ইউজ করি, সে ফর এক্সাম্পল এখানে অবশ্যই আমি গ্রানাইট ইউজ করব। এই গ্রানাইটটা আমি এখানে ইউজ করলাম, কিন্তু অনেক কিচেনে দেখবেন মোল্ডিং করা আছে। মোল্ডিংটা কি? সিলেক্ট সিলেক্ট করানোর পর দেখেন এখানে আমি আরেকটু ভিতরে আসলাম, আসার পর এখানে একটা সার্কেল নিব, হাফ সার্কেল। যদি এই সার্কেলটা ছোট না বড়, একটু সাইজটা দেখে নেই কিরকম, মেজারমেন্ট নেই। 1/4, এত ছোট না, একটু বড় হতে হবে আর হয়। ওকে, আমি এখন এই লাইনটাকে স্মুথ করে নিব, হাফ সার্কেলটাকে 50, দেন সিলেক্ট, এই লাইন সিলেক্ট। ওকে, ফলো মি, দেন এটাকে সিলেক্ট। এরকম একটা মোল্ডিং হবে কিন্তু। এখন যদি আমি এটা বসাই, এডিট, আনহাইড অল। এখন এটা কি আমার, এটা হচ্ছে 6 ইঞ্চি যে ডাউন করলাম, সেই ডাউন করানোর কারণে এখানে এই ঝিরঝির করতেছে, ঠিক আছে? এই যে এখন ঠিক হয়ে গেছে। আর এই জায়গায় যদি আমি অন্য কিছু টেক্সচার ইউজ করি, ব্ল্যাক করতে পারি না? কারো কোনো অবজেকশন আছে? বলেন। আমার এজ লাইনটা দেখছেন, এইরকম হতে হবে, মানে দেখতে যাতে আমার রিয়েলিস্টিক মনে হয়। এখানে একটা মোল্ডিং হবে, ঠিক আছে? মোল্ডিংটা কি দেওয়া যাবে? ভাই এরকম মোল্ডিং করে আমি দেখি নাই আগে। দেখেন নাই? মোল্ডিংটা যে স্মুথ না, এটার জন্য কি করব? মোল্ডিং স্মুথ না বুঝলেন কিভাবে? এখানে দুইটা মিল, মানে মনে হচ্ছে যেন দুইটা দুই রকম, এরকম মনে হচ্ছে। এটা দুটা দুই রকম না, দুটা টেক্সচার তো একই। তো যখন এটা সার্কেলে চলে গেছে তখন এটা এরকম হয়েছে।
আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে এইরকম কিচেন আদৌ আছে কিনা, তাই না? ভাই মোল্ডিংটা কি এরকম হয় মানে মোল্ডিংটা মনে হয় সামনের বেশি বড় হয়ে গেছে। একটু বড় হয়েছে বোঝার জন্য, আমি তো বললাম একটু সাইজটা বাড়ায় দিই, ছোট করলে আরো একটু ছোট করা যাবে, কিন্তু এখানে আমরা আসলে একটু দেখি মোল্ডিংটা আসলে করা যায় কিনা বা আদৌ কোথাও করছে কিনা। কিচেন ভাইয়া ওই কিচেনে আমরা গ্রানাইট ইউজ করব নাকি মার্বেল ইউজ করব, কোনটা মানে ভালো হবে বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? অনেকে হচ্ছে মার্বেল ইউজ করে, অনেকে গ্রানাইট ইউজ করে, তবে গ্রানাইটটা বেশি আমি মনে করি যে হচ্ছে ভালো। আচ্ছা, আছে আছে আছে, এই যে এটার মধ্যেই আছে, কিন্তু এটা খুবই মানে কম দেওয়া আর কি। এই যে এটার মধ্যেই আছে, দেখেন এই যে দেখতে কিচেনে পাচ্ছেন, তো ভাই ম্যাক্সিমাম যারা গ্রানাইট করে সবই তো মোল্ডিং করাই থাকে, মোল্ডিং ছাড়া তো। সবগুলাই মোল্ডিং, কিচেনে সবগুলা মোল্ডিং করা থাকবে, মাস্ট বি মোল্ডিং হবে। তবে আধুনিক যেগুলো আছে সেগুলোতে দেখেন এখানে কিন্তু মোল্ডিং করা নাই, এখানে কিন্তু কোনো মোল্ডিং নেই, বাট মোল্ডিং করলে অনেক সুবিধা আছে। সুবিধাটা কি বলেন, সুবিধা কি কারো জানা আছে? মোল্ডিং এজ করলে গুলো অনেক ধারালো থাকে, তো যখন মোল্ডিং করে দেওয়া হয় জিনিসটা অনেক স্মুথ থাকে, কর্নার গুলো ধরে বা ভেঙে ইউজ করে যায়, আরাম পাওয়া যায়, আর দেখতেও সৌন্দর্য বাড়ে। কর্নার গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই হচ্ছে মেন পয়েন্ট। আমার তো মার্বেল ভেঙে যাবে বা আমার গ্রানাইট ভেঙে যাবে কর্নার গুলো। আমরা যখন স্টেয়ারে উঠি না তখন হয়তো মোল্ডিং করা হয়, তো মোল্ডিংটা কেন করে, কারণ আমার ওটা ভেঙে যেতে না দেয়। এটাতে হিউজ প্রেসার পড়বে, আমার কাজ করব, ধরবো নাড়বো, কখন কি রাখবো, অল্প একটু বাড়ি পড়লেই মাথার এই জায়গাটুকু হচ্ছে ভেঙে যাবে। তখন অনেক সময় কর্নার গুলো বের বের হয়ে থাকে, রান্না করার সময় হাতে পায়ে লাগলেও মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য এই জন্য মোল্ডিং। এই মোল্ডিংটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? অন্য অন্য কিছু না, এমন কিছু না। আচ্ছা, এটা নিয়ে ক্লিয়ার? এটা নিয়ে তার কারো কোনো কোয়েশ্চেন নাই? মোল্ডিং করতে হবে আর কিচেন ডিজাইনটা কিন্তু করতে হবে। ওকে, এখনো ডিজাইন শুরু করি নাই, এখন এখান থেকে আমরা বোর্ড দিব। সে ধরেন আমার এখানে আমি যদি ক্যাবিনেট করি, আমি এখান থেকে রেক্টেঙ্গেল তো আমার টানাই আছে, আবার যদি আমি টানে নেই নিতে পারি, মাঝখান থেকে একটা ভার্টিক্যাল লাইন নিলাম, যদিও এই জায়গাটা আপনাকে ওপেনিং রাখতে হবে। কেন ওপেনিং রাখতে হবে একজন বলেন তো ভাই? আর এই উড গুলো স্যার যদি পানি টানি পড়ে তো কি নষ্ট হইব না? ভিতরে পিভিসি থাকবে আমাদের, ভিতরে নাকি সামনে? আর এগুলা আমাদের অনেক যে বোর্ড গুলোই আমরা ইউজ করবো সবগুলাই মানে ফায়ার প্রুফ। চেষ্টা করবেন ফায়ার প্রুফ বোর্ড ইউজ করার জন্য, এখন অনেক ফায়ার প্রুফ মানে আমাদের বোর্ড আসছে। ভাইয়া মেরিন প্লাই কি হচ্ছে ফায়ার প্রুফ না? মেরিন প্লাই এখনো ফায়ার প্রুফ হয় নাই, ঠিক আছে? আপনি একটু কথা বলতে হবে, আমাদের যে ব্র্যান্ডিং আসলে এগুলো আমাদের যে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে খুবই মানে সীমিত, এগুলো আপনাকে আগে থেকেই বলে দিতে হবে, অর্ডার দিয়ে এগুলো নিয়ে আসতে হবে। আপনি সচরাচর বাজারে গিয়ে যদি বলেন আপনার ওয়াটার ফায়ার প্রুফ দেন, তাহলে কিন্তু দিবে না, এগুলো আমাদের স্পেশালি আমাদের বলতে হবে, তাহলে আপনার এটা দিবে। হয়তো আমরা যখন রিয়েল এস্টেটে যখন কিচেন করি তখন একসাথে দেখা যাচ্ছে 10টা ফ্লোরে আমাদের হচ্ছে দেখা যায় যে 20টা কিচেন, তো সেই ক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে একবারে 20টা কিচেনের মাল নিয়ে আসি। সরি, মাল বললাম, মাল বলা যাবে না, তো কি বলতে হবে, ম্যাটেরিয়াল নাকি? জি ভাইয়া, ম্যাটেরিয়াল। ভাই আমরা ফার্নিচারে কাজ করি, প্রত্যেকটা প্রোডাক্টের সবাই সারাদিন মাল বলতে থাকে। এগুলো যে কিন্তু অনেক কোনো কিছু মাল অনেক মাল ডেড সারাদিন বল। ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আমরা হচ্ছে যখন কাজ করবো তখন এটা উচ্চারণই করা যাবে না। আপনি বলুন ম্যাটেরিয়াল, আমার এই ম্যাটেরিয়ালটা লাগবে। আমরা এগুলা কথা বলি কখন, আমরা যখন বলি ইয়ের সাথে, কন্ট্রাক্টরের সাথে যখন কথা বলি তখন তো একবারে অস্থির অবস্থা, কিন্তু ক্লায়েন্টের সামনে ভুলেও এইগুলা শব্দ উচ্চারণ করা যাবে না। এখানে এগুলা বললে আপনাকে বুঝে ফেলবে যে আপনি কি ধরনের লোক, মানে অন্য নেগেটিভ কোনো মাইন্ড করবে না, বাট আপনার যে কথা বলাটা এটা আরো একটু স্মার্টলি মানে হওয়া উচিত। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি বোর্ড নিচ্ছি,
ডাবল ক্লিক, মেক এ গ্রুপ 3-4 পয়েন্ট বা 0.7, আমি 1 ইঞ্চি দিলাম। মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করলাম, এখান থেকে 0.25 কপি। আচ্ছা ভাইয়া, উপরে যে মার্বেলটা গ্রানাইটটা ইউজ করলাম না, ওইটা তো আপনার এত মোটা কি গ্রানাইট হয়? এর থেকে বেশি মোটা করা যাবে, আপনি কত মোটা করে নিতে যাচ্ছেন বলেন, আমি করে দিব আপনাকে। তাই? না ভাই, এটা তো নিচের না, দিকে আমি তো ভাই সম্মুখ দিকটা ডাইনিং তো টেবিলে নিচের দিকে দেখছি হবে। 18 মিলি 16 মিলি। আরো আরো আপনি যদি 32 মিলি করে নিতে চান তাও দিতে পারবো, আমি হ্যাঁ, ডাবল পেস্টিং করে আপনার মোল্ডিং করে দিব। আর ডাবল না হলে না, 7টা মার্বেল একসাথে পেস্টিং করে মোল্ডিং করে দিব। এটা কি ডাবল পেস্টিং করে মোল্ডিং বা এরকম কিছু? ওখানে তো ধরেন স্ল্যাব ঢালাই দিবে তাই না? তার এটা উপরে স্ল্যাব তো আমরা গ্রানাইটটা বসাবো। এটা তো হচ্ছে স্ল্যাব ঢালাইয়ের ওই আউটসাইডে এক্সট্রা বসানো। হ্যাঁ, এক্সট্রা। আর হচ্ছে সাইডে যেটা, সেটা তো হচ্ছে লম্বায় আসছে, তো এটা তো করা যাবে। করা যাবে, করা যাবে, এগুলা অনেক করছি। ভাইয়া স্ল্যাব ছাড়াও তো ক্যাবিনেটের উপরে গ্রানাইট বসানো যায়। হ্যাঁ যাবে। হ্যাঁ কি করবেন স্ল্যাব ছাড়া? হ্যাঁ, স্ল্যাব ছাড়াও তো করে এখন। তখন তখন বোর্ড দিয়ে ফ্রেম করে তার উপরে মানে বসাইতে হবে। ক্যাবিনেট বানায় দেন হচ্ছে কাউন্টার টপে আর কি ইয়েটা দেয় মার্বেলের ওজন সম্পর্কে ধারণা আছে? ভাইয়া এটা তো হয় দেখছি ভাইয়া করে এটা এখন হয়, অহরহ। আমি তো বলতেছি না যে হয় না, কিন্তু ভাইয়া কোনো না কোনো সাপোর্ট থাকেই, আপনাকে একেবারে ফ্রেমিং সাপোর্ট করে নিতে ছাড়া। হবে। হ্যাঁ, ফ্রেমিং তো অবশ্যই করতে হবে, ফ্রেমিং এর সমস্যা নেই, উপরেই তো। করতে তাহলে তো পারবেন। অবশ্যই। নিচে অ্যাঙ্গেল দিয়ে ফ্রেমিং করে তার উপর বোর্ড বসায় করা যায়। সেই ক্ষেত্রে কস্টিংটা কত হবে একটু হিসাব করে নিয়েন। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ড্রয়ার দিব এই পাশ এবং এই পাশ, দুই পাশেই। এগুলো আপনাদের মতো করে করবেন, আপনারা তো এখন পারেন মোটামুটি, আশা করি আর সমস্যা হবে না। যে আমি এক পাশে ড্রয়ার দিই তাহলে ওই পাশে আমি ড্রয়ার দিতে পারবো, সমস্যা নেই। স্যার এই স্পেসিংটা কি স্যার 25 দিচ্ছেন? 0.25 হ্যাঁ সবসময়? 0.25। এগুলাতে অনেক সময় আমাদের যে অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের ইয়েও ইউজ করে, পাত আছে বিভিন্ন 3 মিলি, তো চাইলে আপনারা ওগুলাও ইউজ করতে পারেন গ্রুপের ভিতরে। ভাইয়া একটা অ্যালুমিনিয়ামের প্রোফাইল হ্যান্ডেল দিয়ে দেখায়েন। আর আরেকটা বিষয় একটু জানার আছে, সেটা হচ্ছে কিচেনের যে কিচেন সেট গুলো ইউজ করে, এইটার একটা ডিজাইন একটু করে দেখায়েন আর কি। ওকে, আচ্ছা এটার এখন আমাদের ভিতরের যে অংশটুকু দেখেন, আমাদের এটা ছিল ভিতরের পার্ট। ভিতরের পার্টটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা আমাদের লেভেল কতটুকু, এই 7 ফিট নাকি 7 ফিট লেভেলে আমি উপরে উঠলাম। এখন উপরে কতটুকু আপনি নিতে চাচ্ছেন, এই যে ডোর দেখেন, ডোর ডোরের নিচ পর্যন্ত কিনা বা একবারে টপ পর্যন্ত কিনা, বা এখানের হাইটটা দেখেন কতটুকু, এখান থেকে উপরে পর্যন্ত আপনি ছুঁতে পারবেন কিনা। প্রায় 8 ফিট আছে, 8 ফিট 9 ইঞ্চি আছে। এখান থেকে আরো আমি 8 ফিট বা 9 ইঞ্চি নিচে নামাই দেব, ঠিক আছে। এই জিনিসটাই আমি কপি করে উপরে দিয়ে দিচ্ছি।
সেম এই পাশেও রোটেট করতেছি। এগুলা এখন আপনারা, এগুলা তো এখন সব আপনাদের হাত এখন ইয়ে হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। ভাইয়া জানালার পাশটা তো মনে হয় হবে না। জানালা পাশে কি হবে না? ক্যাবিনেট, কেন হবে না বলেন? জানালা ঢেকে গেল না। জানালা হয়ে গেল তো কি হইলো? জানালা দিয়ে আমি কি করব? জানালার পাশে হচ্ছে আপার ক্যাবিনেট হবে, লোয়ার ক্যাবিনেট হবে না। এখন নিচে দেখেন, নিচে কতটুকু জায়গা আছে? আমার তো এটা এরকম না, এটা কি এরকম? এটা যে এরকম, জানালা উপরে হবে না? জানালার উপরেই তো আছে। এটা জানালার আরো উপরে উঠে যাবে। ওয়েট করেন রে ভাই, আমি এখানে জাস্ট এটাকে আগে স্কেচ করে নিই। আমাদের লেভেলটা কত দূর পর্যন্ত হবে? ওকে, আচ্ছা আমাদের এটা আমাদের যাবে হচ্ছে 7 ফিটের উপরে। হ্যাঁ, টোটালটা আমি এটাকে মেকে গ্রুপ করলাম। এখন দেখেন এটা আমাদের একবারে জানালার উপরে যাবে। এটা এইটা এই যে এখানে থাকবে, ঠিক আছে? এগুলো আমাদের উপরের যেগুলো, এগুলো আমরা আসলে সচরাচর কম ইউজ করি, ক্যাবিনেট গুলো, উপরের ক্যাবিনেট গুলো। আর নিচের ফ্লোর আমার ওকে। এখন এখান থেকে যে আমার কিচেন যে হুডটা আছে এটাকে আমি উপরে দিয়ে দিব। এখন এগুলো সবগুলাই কি আমার ক্যাবিনেট? এখন প্রশ্ন হচ্ছে এটা, বলেন এই জায়গায় কি আমি ক্যাবিনেট দিতে পারবো যে জায়গায় কিচেন হুডটা আছে? না স্যার। তা আমি এখানে এটা দিছি কেন? এটা জাস্ট শো আপ, একটা বোর্ড দিয়ে ঢেকে দিছি। আমি আমার ডিজাইনটা আমি নষ্ট করি নাই এখানে। এই একটা যে ডিজাইনের যে আমার মডিউল আছে, মডিউলটা আমি এখানে ঠিক রাখছি। ঠিক রেখে আমি এটাকে একটা বোর্ড দিয়ে ঢেকে দিছি, বা দুইটা বোর্ড দিয়ে ঢেকে দিছি, ঠিক আছে? কিচেন হুডটা আমি এভাবে ঢেকে দিব। এখানে আমার হচ্ছে, যদিও এখন আমি ইয়ে বসাই নাই, উইন্ডো বসাই নাই। স্কেল করে নিচ্ছি। অনেক ফাস্ট কাজ করতে হবে। হ্যাঁ, স্কেচ আপে কিন্তু অনেক ফাস্ট কাজ করা যায়, কারণ এত ভাইয়া একটা সময় নাই। প্রবলেম ফেস করতেছি। হ্যাঁ বলেন। ওইটা হচ্ছে ওই যে আমরা মানে পুরাটা ওয়াল একটা গ্রুপে করলাম না, এখন হচ্ছে যখন রুমের ভিতরে কাজ করি তখন ওয়ালের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। যেমন আজকে ওই যে কাজগুলো করার সময় এরকম হচ্ছিল, মানে সিন নিতে পারি না, তারপরে ভিউ নিতে পারি না, আচ্ছা ওয়ালের ওগুলা জন্য নিয়ে আমি দরজা দেখাবো, জানলা সব। সমস্যা নেই। ওগুলা নিয়ে আস্তে আস্তে এখন এখানে আরো অনেক কাজ আছে, দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি আমাদের এখানে ঠিক আছে। আমি যদি এই মডিউলটাই ঠিক রাখতে চাই এখানে, স্যার কোথায় জানি বলছেন স্যার ক্যাবিনেটটা হবে না? ওই যে উপরের পুরোটা যে এক্সপ্লোর করে দিলাম। কি হবে না? ক্যাবিনেটটা যে হবে না বলছেন, যে ওভেনের উপরে মনে হয় বলছেন, কাঠ দেওয়া ঢেকে দিয়েছেন বলছেন যে। এই পাশে আমি দুইটা এই পাশে এক রাখছি এবং এই পাশে এক রাখছি। এটা হচ্ছে যে কিচেন হুড আছে, তো এটা আমাদের ভিতরে কিন্তু শেপ ফাঁকা, এখানে কিন্তু ভিতরে এটা ঢুকাই দিছি না। তো এটা তো আপনি এখানে কাজ করতে বা এখানে কোনো ক্যাবিনেট টেবিনেট রাখতে পারবেন না। আমি এটা পাল্লা দিয়েছি কেন? কারণ এটাতে আমি ক্লায়েন্টের কাছে পয়সা নিবো, এই জন্য। সোজা বাংলা কথা, আমি যত পাল্লা দিতে পারবো তত টাকা নিতে পারবো। মানে মাপ দিব, মেজারমেন্ট দিব, দিয়ে আমি এখান থেকে টাকা নিব, চোরাই বুদ্ধি। ঠিক আছে? আমি পাল্লা যত করতে পারবো তত পাল্লাই কিন্তু টাকা, ঠিক আছে? পাল্লাটাই কিন্তু টাকা, এই জিনিসটা মাথায় রাখবেন যখন ডিজাইন আবার পাল্লাতে ভরায় দেন না। আচ্ছা, এটার সাথে দেখেন কাঠের হিসাবটা বেশি আসবে তাই না? আমি একটা যখন রুমের ভিতরে ঢুকবো, ঢুকে এই বাড়িটাতে যদি আমি ঢুকি, ঢুকে এই রুমের ভিতরে এই ডিজাইন সেম এই প্যাটার্নটা টোটাল এরিয়া জুড়ে থাকবে। যদি এখানে না থাকে, এখানে যদি অন্য কোনো প্যাটার্ন করতে চান, ওই প্যাটার্নটাই চেষ্টা করবেন, ওই প্যাটার্নটাই রাখার জন্য, ঠিক আছে? এখানে কিন্তু কিচেনে এগুলা ছাড়াও আরো বিভিন্ন ধরনের
ডিজাইন থাকতে পারে। আমি যদি এটাকে কপি করি, এটাকে আমি এখন কপি করতেছি, কপি করে একটু সরে নিচ্ছি, এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটার মধ্যে দেখেন অনেক সময় আমরা বিভিন্ন কালারফুল ডিজাইন করি, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে রেড নিয়ে আগে ডিমার্কেশন করে দিচ্ছি, জাস্ট ডিমার্কেশন, পুরোটাই রেড। এখন এখান থেকে আমি ক্লিক করলাম এডিট, এখান থেকে ব্রাউজ ম্যাটেরিয়ালস, আমি যদি কালারসে যাই, অনেক সময় আমরা অ্যাক্রিলিকের কাজ করি, তাই না? টোটালটাই আমার অ্যাক্রিলিক থাকে, তো তখন সেই ক্ষেত্রে কি করবেন? কালারই থাকে, জাস্ট শুধু অ্যাক্রিলিক হয়, কালারই তো থাকবে আমাদের, শুধু জাস্ট অ্যাক্রিলিক হয়, অন্য কিছু না। তো এখান থেকে যদি অ্যাক্রিলিক বিভিন্ন কালারের হয়, সে ধরেন আমার যদি এটা যদি এই কালার হয়, এটাকে জাস্ট আমি রিফ্লেক্ট বাড়াই দেবো, চকচক করবে। এই তো এক কালার থাকে না, অনেক সময় দেখবেন একই কালার। এখানে অ্যাক্রিলিক লিখে সার্চ করেন, এই অ্যাক্রিলিক কিচেন ক্যাবিনেট ডিজাইন দেখছেন, এক কালার থাকবে। এই যে এখানে হোয়াইট কালারও থাকবে, এই যে দেখেন, দেখছেন, এগুলা কিন্তু অ্যাক্রিলিকের। যদি আপনি এখানে কোনো বোর্ডে মনে করেন আপনি এখন হ্যান্ডেল দিবেন, তো এখান থেকে আপনি দেখেন, আমি যদি হ্যান্ডেল দিই, এখন এই হ্যান্ডেলটা কোথায় দিবেন? ফর এক্সাম্পল আমি যদি এখানে দিই, অবশ্যই সেন্টার পয়েন্টটা আপনি নিয়ে করবেন। আমি একটাতে দিয়েছি, সবগুলাতে হয়ে গেছে। স্যার একটা সার্কেল দিয়ে নবস যেগুলো থাকে ওগুলা বানানো দেখাবেন? এগুলো তো আসলে আমরা বানাই না, ঠিক আছে, এগুলো আমরা বানাই না, এগুলো আপনি হ্যান্ডরেল গুলো এখান থেকে নেবেন। আর আপনাদের হচ্ছে একটা পুরা কমপ্লিট একটা হচ্ছে 3D দিয়ে দেওয়া হবে, সেগুলা থেকে আপনারা হচ্ছে এগুলো হ্যান্ডরেল গুলো ইউজ করবেন। হ্যান্ডরেল গুলো বানানোর কিছুই নাই। ভাই কিছু কম্পোনেন্ট দিয়ে দেন এরকম। অবশ্যই কিচেন কম্পোনেন্ট পাবেন, আজকে আজকে কিচেনের অনেক কম্পোনেন্ট পাবেন, এবং কিচেনের অনেক ইয়েও পাবেন, একটা ফুল ইন্টেরিয়র কমপ্লিট মডেল পাবেন আপনারা ভাইয়া এখান থেকে। প্রোফাইল হ্যান্ডেল একটু সেট করা দেখায়েন। দাঁড়ান একটু, পুরা টোটালটায় আপনারা এটা একটা কমপ্লিট একটা 3D দেওয়া হবে, ওই 3D এর ভিতরে ঢুকবেন, ঢুকে আগে দেখবেন যে ওটার মডেলটা কেমনে করছে, করার সেটা পরে কি আপনার এটা করতে মূলত আপনাকে দুইটা কিচেন ডিজাইন করতে হবে, ঠিক আছে। কিচেন ডিজাইন একটা আছে, এটা হচ্ছে একটা নরমাল, আর একটা আছে ওপেন কিচেন, যে বাইরেও কিচেন হয়, ঠিক আছে। এখানে লিখে আপনি সার্চ করেন, একবার সোজা বাংলায় লিখবে, এগুলাই সবই ওপেন কিচেন। দেখেন এই জায়গা কিন্তু ওপেন কিচেন, বাইরে কিন্তু কিচেন। আমরা তো এখন অনেক কিন্তু চেঞ্জ আসছে, যেটা আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে অনেক আগেকার কিচেন, এই যে এগুলা রুমের ভিতরে কিচেন, ঠিক আছে, এগুলা রুমের ভিতরে। তো এখন তো যেগুলা কিচেন সব বাহিরে, সব কিচেন বাহিরে, ওপেন, একবারে ওপেন। তো চেষ্টা করবেন ওপেন একটা করার, আর একটা যেটা আমাদের হচ্ছে রুমে যেটা আছে সেটাও আপনি করতে পারেন, বাট আমাকে কিচেন ডিজাইনটা করে দিতে হবে আর কি। আচ্ছা, এটা একটা গেল। দেখেন এটা একটা কালার, এক কালারের একটা করবেন, আর একটা এরকম বোর্ড দিয়ে মডিউল করে, আপনি যে মডিউলে আছে এই ডিজাইনের সাথে এই ডিজাইনটা অ্যালাইনমেন্ট করে করবেন, ঠিক আছে। আচ্ছা গেল, এটা নিয়ে আমি আর করতে চাচ্ছি না, এটা এখানে আছে থাক। আচ্ছা, এইখানে এখন আমাদের ফ্লোরে আমাদের ম্যাটেরিয়াল দিতে হবে, এই ফ্লোরে আমি এখান থেকে একটা লাইন বা যে কোনো একটা কালার দিয়ে ডিমার্কেশন করব, এডিট, টেক্সচার, কিচেন ওয়াল, এখানে ওয়াল দেখতে পাচ্ছি, ফ্লোরের কোনো কিছু আছে কিনা একটু দেখে নিন। টেক্সচার, সেখানে একটা জাস্ট একটা দিলাম, আমি কিছু টেক্সচার আবার দিব, সমস্যা নাই। ভাইয়া কিচেনের টাইলস গুলো তো বেসিক্যালি ম্যাট ম্যাট গুলো ইউজ করতে হবে। ম্যাট ইউজ করেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কি জানিয়ে দিতে চাইলাম। আচ্ছা, এখানে ওয়ালে আসলে আমাদের
এটা কতটুকু হবে বলেন? এটা কিন্তু এর আগে আমি বলছিলাম কতটুকু ওয়াল জুড়ে আমার কালারটা হবে, হাইট কতটুকু থাকবে বলেন? 7 ফিট পর্যন্ত টাইলস থাকবে, তার উপরে হচ্ছে কালার হবে। হুম, এটা কত ফিট উপরে গেল? এটা কত দূর আছে দেখি। 7 ফিট 6 কেন? এটা 7 ফিটে থাকবে, এই জন্য তো মিল দিছে না। সাত ফিট 6 থাকার কি কোনো সুযোগ আছে? কোনো তো সুযোগ নেই। প্লাস্টারও যদি আমরা করি ওই 7 ফিটেই করি আমরা, পুরাটা ইন্টেরিয়রের ক্ষেত্রে আর কি, ওই পুরাটা জুড়ে কাজ করি না। কি ব্যাপার, এরকম হয় কেন? লাইন কেটে লাইছেন মনে হয়। ওকে, 7 ফিটে আমি পাইছি লাইন। এখন এটাতে একটা যে কোনো কালার দিয়ে ডিমার্ক করি। এখন এখানে আমি যদি ম্যাটেরিয়াল ইউজ করি, কিচেন ওয়াল, এখানে বিভিন্ন ধরনের ওয়াল আছে, আপনি এগুলা ইউজ করতে পারেন। চাইলে চেঞ্জও করতে পারেন। আর এই কিচেনের ওয়াল গুলো একটু দেখে শুনে চেঞ্জ করেন, হ্যাঁ। হুটহাট করে কোনো কিচেন আবার কিছু আমি টেক্সচার দিয়ে দেবো নি, এগুলা চাইলে আপনারা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে যদি আমার কিচেনটা টোটালি কমপ্লিট থাকে, যেমন ধরেন আমি এখানে যদি ডোরটাও এখানে দিই, ডোরও আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার স্ল্যাবের পালা। তো আমি এখান থেকে স্ল্যাবটা দিয়ে দিচ্ছি। স্ল্যাব দিয়ে দিলাম, ডাবল ক্লিক, রাইট মাউস, মেক এ গ্রুপ, স্ল্যাব থিকনেস দিয়ে দিলাম 6 ইঞ্চি, সরি 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চি হয়েছে কি? এটা আমার তো মনে হয়নি। আচ্ছা, নিচের এটাই যদি আমাদের উপরের স্ল্যাব হয় তাতেও কোনো সমস্যা নাই। আর এখান থেকে 6 ইঞ্চি অবশ্যই হবে, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, 6 ইঞ্চি, এরকম হয় গে। এখন ঠিক আছে, ওকে। তোমার স্ল্যাব ওকে। এখন রুমের ভিতরে ঢুকবো কিভাবে, তাই তো? আমি এই যে রুমের দরজাতে ঢুকলাম, জুম করতে করতে রুমের ভিতরে ঢুকছি। এখন মাঝে মাঝে অন্যদিকে চলে যায়, হ্যাঁ, মাঝে মাঝে অন্যদিকে চলে যায় স্যার জুম এভাবে করতে করতে। মিডলে কিভাবে ঢুকেন? হ্যাঁ, মানে একদম মিড পয়েন্টে ঢোকার কি কোনো চান্স আছে? মানে কিভাবে ঢুকবো? মানে স্ক্রিনটা নেওয়া খুব ঝামেলা হইতেছে। তো এখানে নিয়ে আপনি এটা হাইড করেন, অনেক হয়ে আছে, আপনি এটা হাইড করলেন, হাইড করে যে ভিতরে ঢুকছি আমি এখন। স্যার হাইড করলে দেখা যায় কি পরে স্ক্রিনটা নেওয়ার পরে ওই ইয়া, সামনে যেই ওয়ালটা হাইড করছি ওইটা চলে আসে। না, এই এখন দেখেন, আমি এখন দেখাই, মনে করেন আমি হাইড করছি, আমি তো স্ল্যাব হাইড করছি, ওয়াল তো হাইড করিনি। ওই স্ল্যাব, রকমই তো আসে স্যার। দেখেন আমি দেখাই, আমি এখানে স্ল্যাব আছে, ঠিক আছে, স্ল্যাবটা আছে, আমি এখানে স্ল্যাবটা হাইড করলাম, হাইড করে এই যে রুমের ভিতরে ঢুকছি আমি, ঠিক আছে। এই যে দেখেন এখন আমি ভিউ এখান থেকে নিব,
বা এইখান থেকে এই পাশ থেকে আমি এতটুকু ভিউ নিচ্ছি, ঠিক আছে? এই ভিউ এখান থেকে অ্যাড সিন, অ্যাড, দেখেন এখানে অ্যাড হয়েছে। কত নাম্বার সিন? এখানে আপডেট করেন, আপডেট। আমার সিনের যে এটা 6 নম্বর সিনে আসলে কোথায় যাচ্ছি? কিচেনে। এখন উপরের স্ল্যাব কি আছে? আমি স্ল্যাব তো দেই নাই। এখন এখান থেকে এডিট, আনহাইড অল, দেখেন স্ল্যাব চলে আসছে। আমি এখানে সেভ করলাম, আর এটাকে রাইট মাউস ক্লিক করে রিনেম করে নিব কিচেন। আবার আমি ভিউ যদি চেঞ্জ করে নিতে চাই, এখানে একটু ভিউ, আমি উপরের ক্যাবিনেটটাও দেখাতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিভাবে দেখাবো? তো সেই ক্ষেত্রে জুম অ্যাঙ্গেলটা আমার কততে দেওয়া আছে দেখেন, 40, আমি 45 এ দিলাম, মোটামুটি চলে আসছে। এটা স্যার তার এটা একবার দেখাবেন জুম অ্যাঙ্গেলটা? আচ্ছা দেখাচ্ছি। জুম অ্যাঙ্গেলটা আমি পুরাপুরি পেয়ে গেছি, ডান দিক বাম দিক দুই দিকটা আমি পাইছি। আবার যেটা আর একটু উপরে উঠে আমি ফ্লোরেও একটু দেখাতে চাচ্ছি, তার একটু কাছে যাচ্ছি, এখানে জুম নিয়ে এই যে, দেন এখানে আমি আবার এনাদার অপশন, সিন রিনেম করব কিচেন 02, এই একটা কিচেন, এই একটা কিচেন, ভিউ সেম। কিভাবে করছি? যখন ভিতরে ঢুকলাম, ঢুকানোর পরে আমি এখানে দেখতেছি যে আমার ভিউটা আমি পাচ্ছি না, আমি কাঙ্ক্ষিত ভিউটা আমি পাচ্ছি না। আমি চাচ্ছি যে নিচের ফ্লোর যদি আমার না দেখা যায় তাহলে কেমনে হলো। আমি নিচের ফ্লোরটা যদি দেখাতে চাই বা এইভাবে হালকা উপরেও একটু দেখাতে চাই, সেক্ষেত্রে আমার এখানে কিবোর্ড থেকে জেড প্রেস করে দিব, ঠিক আছে? কিবোর্ড থেকে জেড প্রেস করে দিব। তো এখান থেকে দেখেন আমি জেড প্রেস করে দিলাম। জেড প্রেস করে দাঁড়ানোর পরেই আমার ডান দিকে দেখেন ফিল্ড অফ ভিউ, আমার ডিগ্রিটা চলে আসছে। তো আমি যদি ফ্লোরটাকে আরো একটু ক্লোজলি যদি দেখতে চাই, তাহলে এটা ডিগ্রি আমি বাড়াই দিলাম 45, এন্টার। দেখেন আমি আরো একটু বাইরে আসছি না? জুম যখন এভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন এটাকে আপডেট করে নিতে হয়, আপডেট। তাহলে আমি এখন কিচেন 2 তে যাই, সেম। কিচেন 2টা আমার মোটামুটি ওকে আছে, এটা নিয়ে আমার এতটা কোনো সে নাই, ঠিক আছে? আর আপনি যদি পুরাটা অংশ জুড়ে যদি মার্বেল দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার এটা তো অনেক দূর উপরে উঠে চলে গেছে, দেখেন কিচেন ক্যাবিনেটটা এখানে 6 ইঞ্চি গ্যাপ আছে, তো এটা কিন্তু এটা ফ্লোরের সাথে একবারে লাগানো থাকবে, এটা কিন্তু একবারে এটার সাথে লাগানো থাকবে। এই জিনিসগুলো মাথায় রাখবে, মানে 7 ফিট লেভেলে হবে, 7 ফিট লেভেলে হবে, ঠিক আছে? ওকে, এটা করা যাবে না? কিচেন ডিজাইন করা যাবে তো? জি ভাইয়া, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়, যেমন ধরেন আমার এখানে এই একটা দুইটা কিচেন, মানে কিচেন ডিজাইন হবে 3টা, ঠিক আছে? কিচেন ডিজাইন হবে 3টা। আমি এটা কপি করে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। ওইটা একটা মডিউলে, একটা হচ্ছে অ্যাক্রিলিক টাইপ এক কালারের, আরেকটা হচ্ছে এখানে বোর্ডই থাকলেও, মনে করেন যে আমার এখানে একটা বোর্ড আছে, বা এই জিনিসগুলো আগে আমি জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করে আগে কি করব? আচ্ছা, একটাতেই দেখাই। স্যার অ্যাক্রিলিক কি স্যার কালার নাকি এটা? না, এটাতে একটা যে কোনো অ্যাক্রিলিকটা হচ্ছে, অ্যাক্রিলিক টাইপ মানে কি জানেন আপনি? না এটা স্যার। হচ্ছে অ্যালুমিনিয়ামের প্যানেলের মতো, বুঝছেন? একটা পাত, ওইটা দিয়ে এটা হচ্ছে ডিজাইন করা। আর একটা আছে হচ্ছে এসিপি। এসিপি কিন্তু আলাদা জিনিস। এসিপি হচ্ছে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ঠিক আছে? এটা অ্যালুমিনিয়ামের। এইচপিএল ভাইয়া। এগুলা হচ্ছে এগুলা কিন্তু অনেক দামি। এগুলা হচ্ছে দেখা যায় যে অনেক সময় হাতিলের কথা আমি বেশি বলি, কারণ হচ্ছে হাতিল যেগুলা ডিজাইন করে, এখন তো বর্তমান উডেন কিচেন গুলো উঠেই যাচ্ছে, প্রায় সবগুলোই অ্যাক্রিলিকের হয়, ঠিক আছে? উডেন কিচেন, আমাদের মতো যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তারা আমরা উডেন কিচেন টিচেন এগুলা করতেছি, বাট সবাই অ্যাক্রিলিকই করে। আর যারা কিচেন করতেছে তারা ওই আপনার হাতিল বলেন, আক্তার বলেন, ওদেরকে অর্ডার দিলেই ওরা ওদের একবারে ইন্ডাস্ট্রি থেকে নিয়ে এসে আপনার এখানে লাগাই দিচ্ছে। জাস্ট মেজারমেন্ট নিয়ে যাবে, ওদের ওখানে বানাবে, বানায় নিয়ে এসে এখানে অ্যাক্রিলিকের সব সুন্দর লাগাই দিচ্ছে। এখানে হয় কি, পানি টানির কিচেনে তো পানির একটা ইস্যু থাকে, এই জন্য এরা ইয়ে করে আর কি, ওই অ্যাক্রিলিকটাকে বেশি ইয়ে করে আর কি, প্রেফার করে। আচ্ছা, এখানে আর একটা ডিজাইন হতে পারে আমার, এই যে এটাতে যাই, যদি আমি এটাকে একটু হাইড করি, আমার এখানে এটা হোয়াইট, তো আমার এগুলাতে অনেক সময় গ্রুপ
গ্রুপিং কিছু ডিজাইনও থাকতে পারে, ঠিক আছে। সেজ লাইক আমার এটা মনে করেন এখানে আমি একটা অফসেট নিলাম, ঠিক আছে। অফসেট নেওয়ার পর এটাকে আমি যদি একটু পাঞ্চ করে দিই, পাল্লাটা আমার বিভিন্ন ধরনের ডিজাইন হতে পারে, এই ডিজাইনটা আপনারা করে নেবেন একটু। এখান থেকে আমার ছোট ছোট লুভর হতে পারে, ডাবল ক্লিক মেক এ গ্রুপ, লাইক মেক এ কম্পোনেন্ট, ক্রিয়েট, ডাবল ক্লিক। কিচেনটা কিন্তু মারাত্মক একটা জিনিস, বাকি জিনিসগুলো আসলে নর্মাল যেরকম থাকে, এটা নিয়ে এতটা আমার সে নেই। ওকে, মোটামুটি কাভার। এরকম আমার লুভর টাইপেরও হতে পারে না? দেখেন এরকম কিচেন কিন্তু এরকমও হতে পারে। তা আপনার ডিজাইনে অবশ্যই ভেরিয়েশন যাতে আসে, এবং কিচেন করে এরকম ভিউ দিতে হবে, 3-4টা ভিউ দিবেন কিচেন করে। পসিবল? জি ভাইয়া, ইনশাল্লাহ। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, আমি 2-3টা ডিজাইন দেখালাম, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। তো মাস্ট বি মডিউল মোল্ডিংটা ইউজ করতে হবে, মোল্ডিং ইউজ করে আমাকে দেখাইতে হবে। এখানে যে আমি মোল্ডিং ইউজ করছি, মোল্ডিং এই স্ল্যাবটা আলাদা করে নেবেন, এভাবে আলাদা করে এটার একটা ছবি আমাকে দেখাবেন যে আমি মোল্ডিং করছি। এটা অনেক রিয়েলিস্টিক হয়, মানে দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক আছে। আর কিচেনের কাজটা শেষ হলে ওই যে লিভিং বা বেডরুমে যে লুভার গুলো ইউজ করা হয় ওইগুলোর সাইজটা একটু বলবেন। এগুলো হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি থাকে। আর যদি আমাদের এন্ট্রি সাইড গুলাতে আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি ইউজ করি স্কোয়ার, আচ্ছা, কিন্তু ভিতরে ফাঁকা, কিন্তু ঠিক আছে, ভিতরে ফাঁকা বোর্ড দিয়ে আমরা জাস্ট একটা শেপ তৈরি করি। এগুলো আমরা অনেক সময় ভালো মজবুতের জন্য আমরা গর্জনের যে কাঠ গুলো আছে না, বাটাম যেগুলো আমরা সোজা বাংলা কথা, ওইগুলাও কিন্তু আমরা অনেক সময় গ্রুপ করার ক্ষেত্রে ইউজ করি। আর অনেক সময় আমরা গ্রুপ আরো ভালোভাবে করার জন্য অ্যাক্রিলিকের প্যানেল পাওয়া যায়, সেগুলো আমরা অলরেডি গ্রুপ করাই থাকে, ওগুলো জাস্ট কেটে কেটে শুধু লাগাই দেবো, মানে একবার গ্রুপ করাই থাকে, 4 ফিট বা 8 ফিট একটা থাকে, লেন্থে থাকে। ওই লেন্থটা আমরা নিয়ে হচ্ছে বোর্ডের লেন্থেই থাকে, ওই বোর্ডের লেন্থে আমরা বসায় দিব। এটা আপনারা রূপায়ণ ট্রেড সেন্টারের যে সিলিং গুলো আছে ওইগুলোর ভিতরে দেখবেন যে আছে। আচ্ছা, বারান্দাটা আমি দেখাই নাই, বারান্দাটা ইনশাল্লাহ নেক্সট উইক দেখাবো। আর আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে টোটালটাই, আপনাদেরকে যেটা বলবো যে টোটাল যে এই কিচেন ডিজাইন করবেন এবং একটা বেডরুমের মধ্যে সুন্দর করে যে বেড টেড আছে, এই ফাইলটা আমি আজকে ড্রাইভে দিয়ে দিব, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এখানে কিছু আরো কিছু বিষয় ছিল যেগুলো আমি আর বলতে পারতেছি না। কার্টেন দিতে হবে, আমাদের বেডরুমটা নিয়ে একটু কাজ করতে হবে। তো নেক্সট উইকে আপনারা আপনাদের বেডরুমটা নিয়ে একটু কাজ করবেন। আরে মশারে, স্যার কাটিং গুলা স্যার ওয়্যার হাউসে পায় না স্যার ওরকম। আচ্ছা, ওয়্যার হাউস লাগবে না, আমি কার্টেন দিব, ওই কার্টেন গুলো আপনারা ইউজ করতে পারেন। আর আমি কিছু ফাইল দিব। তো চেষ্টা করবেন যে আপনারা ইন্টেরিয়র ডিজাইন একটু ডিজাইন করার জন্য, যদিও আমি আপনাদেরকে একটু সময় দিব, তো একটু সময় নিয়ে ডিজাইন করবেন আপনার বেডরুম এবং কিচেন এবং এই দুইটাই, ঠিক আছে। আমি হয়তো চেষ্টা করব এখানে ডিজাইন করার জন্য, আমিও বেডরুম এবং কিচেন তো আমি আর আমার হাত দিব না, জাস্ট আমি বেডরুমে কিছু কাজ করব, হয়তো ক্যাবিনেট ট্যাবিনেট এগুলো চেঞ্জ করে আমি আমার মতো করব, বাট আপনি আপনার মতো করেন, ঠিক আছে। নেক্সট ক্লাসটা আমরা প্রাইমারি রেন্ডারিং এ চলে যাব। তো প্রাইমারি রেন্ডার দেখব এবং আরো কিছু জিনিস গুছায় নিব। পরবর্তীতে ক্লাসটা আমরা রেন্ডারিং দেখব এবং তার পরবর্তী ক্লাসটা আমরা রেন্ডারিং এর দেখব। এরপরে আপনাদের তো গ্যাপ থাকবে শুক্র শনি রবি, শুক্র শনি। তো ওই 2 দিনে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা এক্সিকিউশনের কাজগুলো নিয়ে কাজ করব। তো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা ফুল কিচেন ডিজাইন করতে হবে, সাথে বেডরুমের আপাতত তেমন কোনো কাজ নাই, তবে চেষ্টা করবেন কারোর সাথে কারোর যেন মিল না হয়। এখানে দেখবেন আমি কিছু জিনিস নিয়ে সেখানে রাখছিলাম, বাট এখানে বসাই নাই, এগুলা নিয়ে এসে আপনারা এখান থেকে বসাইতে পারবেন, বাট আমি কিছু জিনিস আপনাদেরকে দিয়ে দিব। এখানে দেখেন, মানে যেগুলা বসাইলে একটু রিয়েলিস্টিক মনে হবে আর কি, এগুলা নিয়ে এসে এখানে একটু বসায়েন,
কিছু চামিচ টামিচ আছে, এগুলো মেয়েরা বেশি ভালো বোঝে আর কি। তারপরে আপনাদেরকে বুঝতে হবে এই যে এখানে কিছু জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো নিয়ে এসে প্লেট প্লেট এখানে একটু বসায় দিয়ে আমি কিছু ফাইল দিয়ে দিব, কিচেন স্টাফ দিব। তো ওইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের 3D আছে আমাদের কিচেন স্টাফ। তো এই কিচেন স্টাফ গুলো ইউজ করলে রিয়েলিস্টিক মনে হবে। তো চেষ্টা করবেন আপনার কিচেনটাকে সুন্দর করে করার জন্য, ঠিক আছে। আর বেডরুম এবং বেডরুমটাকে একটু সাজার চেষ্টা করেন এবং আরো একটু বেশি বেশি ডিজাইন স্টাডি করেন। স্টাডি করলে বুঝতে পারবেন যে আসলে আপনার বেডরুমে আর কি কি প্রয়োজন। এখানে একটা বেডও দেওয়া আছে, বেড নিয়ে এত মাথা ব্যথা নাই আপনাদেরকে যেটা আমি বলবো, বেড নিয়ে এত মাথা ব্যথা করবেন না। আপনাদের যেটা ইম্পর্টেন্ট এই ক্যাবিনেট এবং এই টিভি ডিসপ্লেটার বেশি ফোকাসিং করবেন, আর সিলিং, এই তিনটা, ঠিক আছে। কারণ বেড আপনার থেকে বানায় নিবে না, বেড নর্মাল যে কোনো একটা বসায় দিলে হয়, হালকা একটা বেড বসায় দিলেই চলবে, কোনো সমস্যা নেই। বাট আপনার ফোকাসিং পয়েন্ট থাকবে ক্যাবিনেট, সিলিং এবং এখানে যে টিভি ডিসপ্লেটা আছে এই তিনটার প্রতি। আর বাকিগুলো অ্যাজ ওয়েল নর্মাল বসালেই চলবে, কোনো সমস্যা নাই আমার। কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, প্রয়োজন পড়লে আপনার ডিজাইনের স্বার্থে আপনি রুম এক্সটেন্ড করতে পারেন, বাট আপনার ডিজাইনটা হতে হবে মানে ইউনিক লেভেলের। নট অনলি আপনি এখানে একটা বোর্ড দিচ্ছেন, একটা ক্যাবিনেট দিয়ে একবারে দায় সারা একটা কাজ জমা দিচ্ছেন, হবে না, ঠিক আছে। তো সেই জিনিসটাকে পারফেক্ট করার চেষ্টা করেন, পারফেক্ট। ক্লিয়ার? ক্লাস ভাইয়া থেকে কোনো একটা কোশ্চেন কোশ্চেন আছে ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, ওই কার্টেন গুলা কি আমরা বানাইতে পারি না? কার্টেন আপনাদেরকে বানায় দেখাই নাই? না স্যার। কি বলেন, এগুলা বলবেন না? ওই যে কার্টেন তো একটা বানায় ভাইয়া দেখাবো, স্যান্ডবক্স। বানানো যায়। আচ্ছা ভাইয়া, আরেকটা হচ্ছে আমরা কি যে কোনো তারপরে শেপে স্যার ডিজাইন করতে আরেকটা পারি না? বিষয় হ্যাঁ পারবেন। ওইটা ভাইয়া একটু দেখাবেন, ওই জিনিসটা ধরেন যে কোনো একটা নেক্সট পাতা, ক্লাসে আমি ফুল, কার্টেন বাটি, দেখাবো, গ্লাস, এই নেক্সট এগুলো আর কি। ক্লাসে কার্টেন দেখাবো। স্যার একটা বিষয় দেখলাম যে বেডের উপরে অটোমেটিক হচ্ছে পর্দার মতো একটা জিনিস মানে হ্যাঁ, চাদরের সেটার মতো জন্য পড়ে আপনার যাচ্ছে। আমাদের যে এখানে প্লাগইনসটা আমাদের স্কেচআপ আমাদেরকে প্রোভাইড করতেছে, ওইটা হচ্ছে পেড প্লাগইনস, ওটা হচ্ছে ক্লথ ওয়ার্ক পেড প্লাগইনস। যদি ওইটা আপনি ইউজ করেন 15 দিন আপনাকে একটা টাইম দিবে, 15 দিন পরে আপনারা এটা ইউজ করতে পারবেন না, ঠিক আছে। ওইটা দিয়ে আমরা ক্লথ ওয়ার্কটা করতে পারি, বাট কার্টেনটা আমরা ম্যানুয়ালি তৈরি করব, ওইটা আমি পারি, দেখাবো ইনশাল্লাহ। আর ক্লথ ওয়ার্কটা করতে গেলে আপনাকে পেড ভার্সন প্লাগইনস নিতে হবে, ঠিক আছে। ওইটা হইলে আপনার দেখা যাবে যে ওইটা পর্দা উঠতেছে। আর কারো কোনো কোশ্চিন আছে ক্লাসের শেষ পর্যায়ে? ভাইয়া ফয়ার ফুল ডিজাইন পাতা কি কি ডিজাইন করতে পারবো? হ্যাঁ, ফুল পাতা বা এই যে সোফা যেরকম হয় বিভিন্ন কার্ভিং, না না ওরকম এখানে কিছু ডিজাইন আছে দেখেন, এই এই যে ধরনের এরকম কোনো টাইপের প্লাগইনস ডিজাইন নাই? করতে পারবেন, এরকম এরকম টাইপের ডিজাইন করতে পারবেন, এর বেশি কিছু না। আর কিছু কিছু আছে একবারে এটা তো নরমাল, হচ্ছে ঠিক আছে, নরমাল কিছু ডিজাইন আপনারা করতে পারবেন। কোনো আর প্লাগইনস নাই ফয়ার এরকম ডিজাইন ভাইয়া কেমন যে করে করে স্যার, কাটিং দিয়েই করে? না ওইটা আমি দেখাবো। যে বেডরুমে বিভিন্ন ঝাড়বাতি করি ওইগুলা কি করা হবে? এগুলো শ্যান্ডেলিয়ার, এগুলো ঝাড়বাতি না, এগুলো শ্যান্ডেলিয়ার। শ্যান্ডেলিয়ার গুলো লাইটিং যখন আমরা নিয়ে কাজ করব তখন লাইটিং ক্লাসে কিছু শ্যান্ডেলিয়ার থাকবে 3D, ওইগুলো আপনাদেরকে দেওয়া হবে, অনেক লাইট থাকবে। লাইটের 3D তো এখনো দেই নাই আপনাদেরকে। তো ভাই আপনাদের আমাদের আজকের ক্লাসে অনেক রিসোর্স থাকবে। রিসোর্স গুলো হচ্ছে ফুল কমপ্লিট একটা 3D থাকবে, ইন্টেরিয়র ডিজাইন মানে বেডরুম, কিচেন থেকে শুরু করে এভরিথিং সবকিছু থাকবে। ওইটাই আগে স্টাডি করবেন, স্টাডি করানোর পর ওইটা দেখে ট্রাই করবেন বাকি আপনার কাজটা করার জন্য। আর গুগল করে বিভিন্ন ধরনের ইন্টেরিয়র গুলো দেখবেন যে আসলে ওটার সাথে কিরকম আদৌ করা যাচ্ছে কিনা বা আপনার ম্যাচ করতে পারছে। আমি কিন্তু আপনাদেরকে ডিজাইন শিখাইতে পারবো না, আমি আপনাদেরকে ডিজাইন সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো এবং কাজগুলো সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইউনিক করা যায় সফটওয়্যার স্কিলটা আমি আপনাদেরকে দিব। কিন্তু আপনাদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। যদি সেই স্কিলগুলো আপনি নিতে পারেন তাহলে যে কোনো ডিজাইন আপনি দাঁড় করাইতে পারবেন, যে কোনো ডিজাইন, যে কোনো থিম আপনি দাঁড় করাইতে পারবেন। কিন্তু সেটার কৌশলটা আগে আপনাকে জানতে হবে। আমি আপনাকে সেই কৌশলটা শেখাচ্ছি, নট ডিজাইন। ডিজাইন কিন্তু শেখানোর কিছু না। যারা আর্কিটেকচার স্টুডেন্ট আছে আমি যদি তা বলি এখানে যে আমি 1 মাসের বা 2 মাসের মধ্যে আপনাদেরকে ডিজাইন শেখাবো, পসিবল? না উনি স্যার। আমাকে ডিজাইন বলবে তো যে হচ্ছে স্যার স্যার আপনার যার ওখানে যার মাথায়। যদি আর্কিটেক্ট থাকে আর আমি যদি এই কথা বলি, আর্কিটেক্ট আমাকে এখানে না বললেও ভাববে যে পাবনা পাবনা আছে তো
এই জন্য এরকম কথা বলতেছে, ঠিকই আছে। ভাই আমাদের সোফা ডিজাইন করা শেখাবেন না? সোফা কিভাবে তৈরি করে একটা ইয়া। সুপার সেম সুপার ডিজাইন আপনি ম্যানুয়ালি এমনি তৈরি করতে পারবেন, এগুলো দেখতে এতটা ভালো লাগবে না, কিন্তু আপনি পেড প্লাগইনস যেটা নিয়ে করবেন সেটা দিয়ে করলে অবশ্যই ভালো লাগবে। ভাই স্যার ওই আজকে যে অনলাইনে ফাইলটা দিয়ে দিবেন ফ্লিট স্যার। ওয়্যার হাউসে অনেক ধরনের সোফা দেওয়া থাকে যেগুলো হচ্ছে রেগুলার রেক্টেঙ্গেল শেপ, ই শেপ, এইগুলা করতে পারি, কিন্তু যেগুলো একটু কার্ভিং এর মধ্যে থাকে ওইগুলাই করতে পারি না। হ্যাঁ, ওইগুলাই ওইটা পেড কিভাবে প্লাগইনস দিয়ে করা, ওইগুলো পেড। প্লাগইনস লাগবে আলাদা? হ্যাঁ, এগুলা হচ্ছে আলাদা। ক্লথ ওয়ার্ক নামে একটা প্লাগইনস আছে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রায়াল ভার্সন, আপনারা নামাইতে পারেন, 15 দিন আপনারা চালাইতে পারবেন। তো এটা নিয়ে আমি প্রিভিয়াস আমার যেটা এক্সপেরিয়েন্স, আমি হিউজ প্লাগইনস দেখাইছি। তো প্লাগইনস দেখানোর পর ওরা এখন বলতেছে স্যার বা ভাই, যে এই যে প্লাগইনস গুলা দেখালেন এগুলা তো 15 দিন পর আর ইউজ করতে পারি না। তো এটা একটা বড় ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হয় পরে, তারা আর কাজ করতে পারতেছে না। তো তারা হয়তো ভাবতেছে আমি হয়তো অফ করে দিছি, আসলে এরকম অফ করার কোনো সিস্টেম নেই। আমি শিখাইছি, হয়তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা ট্রায়াল ভার্সনের কাজ শিখাইলে প্রবলেম হয়, ঠিক আছে। তো পরবর্তীতে ওইটাতে আর কাজ করা যায় না, জাস্ট ওইটুকু যে 15 দিন বা 2 দিন করছেন ওইটুকুই শেষ, এরপরে কিন্তু আর আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন না। আলটিমেটলি ওটা আপনাকে প্লাগইন গুলো যে অনেক দাম। ওগুলো হচ্ছে $5 $10, ওগুলা তো আপনাকে মান্থলি পে করতে হয়। তো $5 মানে 120 টাকা। তো 120 টাকা যদি হয় তাহলে $5 120 ইন্টু 5 600 টাকা। 600 টাকায় আপনার হচ্ছে 1 মাস মেয়াদ, 1 মাস পর আবার 600 টাকা। তা আপনি ওরে আল্লাহ, কিনবেন? এটা তো বহুত ঝামেলা, শিখবো না। না এরকম অনেকেই আছে যে পরে আমাকে অনেক মানে বলছে যে ভাইয়া এটা দেখাইলেন, এটা তো আর কাজ করতে পারতেছি না। ভাইয়া বললাম হোয়াইট যে জাস্ট আপনি হাউসে দেখছেন, ঠিক আছে, সমস্যা নাই, পরবর্তীতে জানলেন এই বিষয়টা যে হ্যাঁ। তারপরে অনেকেই বলে যে ভাই অনেক কঠিন লাগতেছে, এগুলা দেখায়েন না। এই জন্য অনেক কিছুই আছে যে এই কোর্স থেকে এবার বাদ দিয়ে দিছি এগুলা, যে যাতে সবাই স্মুথলি। ভাইয়া ওয়্যার হাউসে তো অনেক ম্যাশ ফাইল পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু সেগুলো হচ্ছে যে ভারী হয়ে যায়। আপনি দেখবেন যে একটা বেড অনেক নিজে তৈরি করবেন, আর ওয়্যার হাউস থেকে একটা নামাবেন, আপনি যে বেড তৈরি করছেন সেটা দেখা যাচ্ছে যে 1 এমবি, সর্বোচ্চ 1 এমবি, এর বেশি হবে না, সর্বোচ্চ 1 এমবি হবে। আর আপনি একটা ওয়্যার হাউস থেকে ডাউনলোড দিবেন, ওটা দেখবেন 50 এমবি 150 এমবি। জি ভাইয়া, ওই টেক্সচার গুলো ফেলে কেন দিলে অনেকটা কেন এটা হালকা হয়ে এত যায়। এমবি? কেন এটা এত এমবি? কারণ আপনি যেটা নর্মালি ম্যানুয়ালি তৈরি করছেন ওইটাতে এমবি কম কেন আর ওটাতে এমবি বেশি কেন? বিকজ অফ ওই বেডে যে কার্টেন বা যে কাপড় চোপড় যেগুলো ইউজ করছে আর কি, যেগুলো বেডশিট টেডশিট আর কি, এগুলা সবকিছুই প্লাগইনস দিয়ে করা। তো যদি প্লাগইনস দিয়ে করা হয় ওইটার হচ্ছে এমবি বেড়ে যাবে অটোমেটিকলি। আর আপনি যেটা ভাইয়া এগুলো ওয়্যার হাউসে এখন উইদাউট প্লাগইনস, তো সেটা থেকে ভাই এমবি। এগুলো কি কনভার্ট করার মানে ছোট করার কোনো অপশন নাই? ভাইয়া আজকের মতো কি ক্লাস শেষ নাকি? আমি আসলে রাস্তায় আছি, তো তাহলে হ্যাঁ আমি হ্যাঁ, লেট নিয়ে ক্লাস নিবো। শেষ, জাস্ট আমরা একটু প্রবলেম নিয়ে করলাম, আমরা একটু অ্যাটেন্ডেন্স দিব। অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে আপনারা যারা যারা অ্যাটেন্ডেন্স দিবেন সাথে সাথে নিবেন। স্যার আজকে কি স্যার 3D যে ফুল এটা বলছেন এটা দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, এটা 3D দিব এবং এটার সাথে একটা কমপ্লিট 3Dও দিব, নো টেনশন। এবং হিউজ টেক্সচার থাকবে এবং কিছু রিসোর্স থাকবে ইনশাআল্লাহ।